আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার সাথে আর কিছু করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। ওই চুপ একদম, কাঁদবি না বলছি। আমাকে বাসায় যেতে দিন। বল কোথায় তোর বাসা, আমি পৌঁছে দেব। না, আপনাকে পৌঁছে দিতে হবে না। আপনি শুধু আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। মেয়েটা ওর বাসার ঠিকানা বলল। শাকিল মেয়েটাকে নিয়ে গাড়ির সামনে গিয়ে বসলো। গাড়ি তার নিজের গতিতে চলতেছে। মেয়েটা শুধু নীরব হয়ে বাইরে তাকিয়ে আছে। তার প্রচুর চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে, কিন্তু পারতেছে না। দেখতে দেখতে মেয়েটার বাসা চলে আসলো। মেয়েটাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে শাকিল বাসায় চলে আসলো। মেয়েটা বাসায় ঢুকতেই বাবা এসে তার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ কোথায় ছিলে? মেয়েটা চুপ করে আছে। কি হলো, কথা বলতিস না কেন? বাসায় আসতে এত রাত হলো কেন? আসলে আব্বু নীলার পার্টিটা একটু বেশি সময় ধরে হয়েছে। এরপর থেকে আর কখনো রাতে কোথাও যাবি না, যা রুমে যা। মেয়েটা রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা আটকে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। রুমটা সাউন্ড প্রুফ, তাই ভেতরের কান্নার আওয়াজ বাইরে আসছে না। এমন সময় কারো দরজার আঘাত করার আওয়াজ শোনা গেল। দরজায় আঘাত করার শব্দ শুনে মেয়েটা চমকে উঠল। দ্বিতীয়বার দরজায় আঘাত করতেই মেয়েটা নিজের দুই চোখের অশ্রু মুছে নিয়ে দরজা খুলে দিল। দরজাটা খুলতেই সামনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মেয়েটা আবার তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। কি রে লামিয়া, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আব্বু বকা দিয়েছে দেখে কাঁদছিস, তাই না? কাঁদিস না, তোর আব্বু তোকে অনেক ভালোবাসে, তোর ভালোর জন্য এসব কথা বলেছে। আর শোন, এরপর থেকে আর এত রাত করবি না। ঘরের মেয়ে এত রাত করে বাহিরে থাকলে লোকে কি বলবে? আর কাঁদিস না, তুই খুব ক্লান্ত, আমি চলে যাচ্ছি। তুই রুমের দরজা আটকে ঘুমিয়ে পড়, কেমন? কথাটা বলেই লামিয়ার মা রুম থেকে বেরিয়ে গেল। লামিয়া রুমের দরজাটা আটকে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। চোখটা বন্ধ করতেই চোখের সামনে সেই ধর্ষণের দৃশ্য এইগুলোই ভেসে উঠেছে। কিছুতেই ঘুমাতে পারতেছে না লামিয়া। অন্যদিকে শাকিল বাসার ছাদে একা একা বসে সিগারেটের ধোঁয়া বাষ্প করে ওড়াচ্ছে, আর ওই দূর আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা মনে মনে ভাবতেছে, আজ আমার নেশার জন্য একটা নিরীহ মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। অন্য একটা মেয়ের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করা কি ঠিক হলো? একদম নয়। জানি না মেয়েটা আমাকে কখনো কোন অবস্থায় ক্ষমা করবে কিনা, তবুও মেয়েটার জীবন এভাবে শেষ হতে দেব না। মেয়েটা ধর্ষিতা জেনে কোনো ছেলেই তাকে বিবাহ করতে রাজি হবে না। তার জীবনটা শেষ হয়ে যাবে, এইটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজে মেয়েটাকে বিয়ে করে নতুন করে ঘর বাঁধবো মেয়েটার সাথে। আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আর কখনো কোনো নেশা করব না। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ছাদের উপরেই ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আজ কলেজে আসতে ইচ্ছে করছিল না, নিজের অনিচ্ছা সত্ত্বেও কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড রাফি এখনো কলেজে আসেনি। রাফি আমার বেস্ট ফ্রেন্ড। রাফির সব কথা আমার সাথে, আর আমার সব কথাই রাফির সাথে শেয়ার করি। কলেজে এসে রাফিকে একটা ফোন করলাম। হ্যালো। কি রে, কই তুই? বাসায়। আজ কলেজে আসবি না? না রে দোস্ত। কলেজে আয় প্লিজ, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা? ফোনে বল। ফোনে বলা যাবে না, তুই আসলে বলবো। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। কলেজ ক্যাম্পাসে বসে কিছু সময় অপেক্ষা করার পর রাফি কলেজে চলে আসলো। রাফি কলেজে আসতেই আমি রাফিকে ডাক দিলাম, রাফি এদিকে আয়। কি যেন জরুরি কথা বলবি বলছিলি? বলছি, বস এখানে। রাফি আমার পাশে বসলো। দোস্ত, কাল রাতে অনেক বড় একটা অপরাধ করে ফেলছি রে। কি অপরাধ? কাল রাতে আমি রাফিকে সব কথা খুলে বললাম। কথাগুলো শোনার পর রাফি সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। কিছু সময় দুজন নীরব থাকার পর রাফি বলল, সি, তুই আমার বন্ধু হয়ে এসব করতে পারলি? সরি দোস্ত, কাল রাতে নেশাটা এত বেশি হয়ে গিয়েছিল যে কি করতে কি করে ফেলেছি বুঝতেই পারিনি। মেয়েটা কি চিনিস তুই? না রে, শুধুমাত্র ওর বাসার ঠিকানাটা জানি। মেয়েটা ধর্ষিতা জেনে ওকে তো আর কেউ বিয়ে করবে না। তোর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ হয়ে যাবে। না, এইটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজে বিয়ে করব মেয়েটাকে। তাহলে তো অনেক ভালো হবে। আচ্ছা চল,
বাসায় যাই, আজ আর ক্লাস করব না। তারপর আমি আর রাফি কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে রাফিদের বাসার সামনে নেমে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে এসে বসে আছি। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আম্মু আমার রুমে এসে বলল, টেবিলে খাবার দিয়েছি, খেতে আয়। আম্মু শোনো। কি কিছু বলবি? কি বলবি বল। আম্মু, তোমরা না আমার বিয়ের কথা বলছিলে না? তো আমি বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকেই বিয়ে করতে চাই। তাই নাকি? কে সে? নাম কি? কোথায় থাকে? নাম তো জানি না, তবে বাসার ঠিকানাটা জানি। আচ্ছা, তুই খেতে আয়, আমি তোর আব্বুকে বলে দেখি। তারপর আম্মু আমার রুম থেকে চলে গেল। কিছু সময় পর আমিও খেতে চলে আসলাম। এসে দেখি সবাই খেতে বসে গিয়েছে। আমি টেবিলে গিয়ে বসতেই আম্মু আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল। খাওয়ার সময় আম্মুকে চোখ দিয়ে ইশারা দিলাম কথাটা আব্বুকে বলার জন্য। কিছু সময় পর আম্মু বলল, যদি রাগ না করো তবে তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তোমার ছেলে একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, ও তাকেই বিয়ে করতে চায়। তাই নাকি ভাইয়া? নাম কি তার? কোথায় থাকে? চুপ করো। ওর জন্য আমি আমার বন্ধুর মেয়েকে পছন্দ করে রেখেছি। আমার পছন্দ করা পাত্রীকেই ওকে বিয়ে করতে হবে। কিন্তু আব্বু। কিন্তু নয়, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আমি আমার কথা ফিরিয়ে নিতে পারবো না। আমার পছন্দ করা পাত্রীকেই তোমাকে বিয়ে করতে হবে, ব্যাস। আমার জন্য মেয়েটার জীবন কি এভাবে শেষ হয়ে যাবে? আমার এই পাপটা কি সারা জীবন এভাবে আমাকে কুড়ে কুড়ে খাবে? সারা জীবন কি মেয়েটার কাছে অপরাধী হয়ে থাকবো? আজ যদি মেয়েটাকে আমি বিয়ে না করতে পারি, তাহলে তো আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। রাগের বশে প্লেটটা নিচে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা ধরিয়ে খুব দ্রুততার সাথে টানতে শুরু করলাম। নিজের শরীরের ভিতর থাকা কষ্টগুলোকে পুড়িয়ে ফেলছি, আর সিগারেটের ধোঁয়ার সাথে সেগুলো বাষ্প করে উড়িয়ে দিচ্ছি। হঠাৎ আম্মু আমার রুমে চলে আসলো। এসেই আমার গালে একটা বসিয়ে দিল। আমি মাথা নিচু করে বসে আছি। তুই আবার সিগারেট খাচ্ছিস? কতদিন না বলেছি এইসব কিছু খাবি না। একটা মেয়ের জন্য কেন নিজের জীবন এভাবে শেষ করছিস? তোর আব্বুকে তো চিনিসই, উনি একবার যা বলে তাই করে। তুই তোর আব্বু পছন্দ করা মেয়েকেই বিয়ে কর, তোর আব্বু কখনো তোর খারাপ চাইবে না। উফ আম্মু, তুমি আমার রুম থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। যাচ্ছি, তবে কথাটা ভেবে দেখিস। আম্মু রুম থেকে চলে গেল। আমার খুব ক্লান্ত লাগছে, তাই ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। চোখটা বন্ধ করলেই সেই মেয়েটার অসহায় মুখটা ভেসে উঠছে। আজ সারাদিনে লামিয়া একবারও বাসা থেকে বের হয়নি। কিভাবেই বা বের হবে সে? তার এই ধর্ষিতা মুখ কাকে দেখাবে? কেউ বা তার অসহায়তাটা বুঝবে? সে যে এখন ধর্ষিতাকে সমাজের কেউই পছন্দ করে না। আমরা সবাই তাদের ঘৃণা করি। একজন মেয়ে কি কখনো নিজের ইচ্ছে ধর্ষিতা হয়? কখনোই নয়। একজন নিরীহ মেয়েকে ধর্ষণটা কিন্তু আমরা সমাজের মানুষরাই করে থাকি, অথচ আমরাই তাদের খারাপ দৃষ্টিতে দেখি। কালকে রাতের পর থেকে লামিয়া সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছে। লামিয়া আর কারোর সাথে তেমন কথা বলে না। তার জীবন থেকে যেন হাসি মুখটাই সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। দিনের বেশি সময় সে রুমের ভিতরেই নিস্তব্ধ হয়ে বসে থাকে। একদিন লামিয়া তার রুমে বসে আছে, এমন সময় লামিয়ার বাবা তার রুমে এসে বসলো। লামিয়া, তোকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। কি কথা আব্বু, বলো। আমি তোর বিয়ের জন্য পাত্র ঠিক করেছি। বিয়ের কথা শুনেই লামিয়ার শরীরটা কেঁপে উঠল। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কিন্তু আব্বু, আমি তো এখন বিয়ে করব না। কেন? আমি আরো পড়াশোনা করতে চাই, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। তুই পড়াশোনা করবি কর, তোকে বাধা দিচ্ছে কে? ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা তোকে বিয়ের পরও পড়াবে। কিন্তু আব্বু, তবুও আমি এখন বিয়ে করব না। কিন্তু কেন? আমি এখন বিয়ে করতে চাই না। মেয়েটা কিভাবেই বা তার বাবাকে বোঝাবে যে সে ধর্ষিতা? তাই সে বিয়েটা করতে রাজি হচ্ছে না। আমি ওদেরকে কথা দিয়েছি, ওরা কালকে তোকে দেখতে আসবে। এর মাঝে কোনো ঝামেলা হোক তা কিন্তু আমি চাই না, কথাটা মনে থাকে যেন। কথাটা বলেই লামিয়ার বাবা রুম থেকে বেরিয়ে গেল।
লামিয়া থ হয়ে বসে পড়ল। দেখতে দেখতে তার দু চোখে পানি চলে এসেছে। তার এই জীবন আর সহ্য হইতেছে না। মনে হচ্ছে এই স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা একটা দেশে চলে যেতে, যেখানে কোনো যৌন ক্ষুধা থাকবে না, থাকবে না এদের মতো মানুষরূপী পশুরা যারা মেয়ে দেখলে ঝাঁপিয়ে পড়ে তাদের এই দেহটাকে ভোগ করার জন্য। লামিয়া উচ্চস্বরে কাঁদছে, কিন্তু কেউ তার কান্না শুনতে পারছে না। সবাই শুধু মানুষের বাহিরটাই দেখে, কিন্তু কেউ কখনো কোনো মানুষের ভেতরটা দেখে না। আজ নিজের অনিচ্ছা সত্ত্বেও শাকিল তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। আজ শাকিলের মুখে একটুও হাসি নেই। হাসি থাকবেই বা কি করে? সে যে এখন ধর্ষক। একটা মেয়ের জীবন সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে সে। চোখের সামনে শুধু সেই মেয়েটার মুখটাই ভেসে উঠছে। ইচ্ছে করছে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে ওই মেয়েটার কাছে ছুটে যেতে, কিন্তু নিজের বাবার মান সম্মানের কথা ভেবে সেটাও পারছে না। দেখতে দেখতে হঠাৎ করে গাড়িটা লামিয়াদের বাসার সামনে দাঁড় করালো। শাকিল তো পুরোই টাসকি খেয়ে গেল। আব্বু গাড়িটা এখানে দাঁড় করালো কেন? তবে কি লামিয়া আব্বুকে সব কথা বলে দিয়েছে? আল্লাহ বাঁচাও আমারে, জানি না এখন আমার কি হয়। আমি আব্বুকে বললাম, আব্বু গাড়িটা এখানে দাঁড় করালে কেন? এটাই তো আমার বন্ধুর বাসা। লামিয়ার ছোট বোনের সাথে আমার বিয়ে নাকি? যদি তাই হয় তবে তো আমি পুরাই বাস খেয়ে যাব। কি রে ভাইয়া, তুই কি গাড়ি থেকে নামবি না নাকি? নামছি তো। তারপর গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকলাম। আমাদের সকলকে একটা রুমে বসতে দিয়ে সকলকে খাওয়ার জন্য শরবত দেওয়া হলো। আমি শরবতটা মুখে দেব এমন সময় মাথায় ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বউকে নিয়ে আসা হলো। লামিয়া কই? লামিয়াকে তো দেখতেছি না। লামিয়ার কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। জানি না মেয়েটা কখনো আমাকে ক্ষমা করবে কিনা। সকলের কথায় মেয়েটার মাথার ঘোমটাটা খুলে দেওয়া হলো। ঘোমটাটা খুলতেই আমি থ হয়ে গেলাম। মেয়েটাকে দেখেই বড় একটা ঝাটকা খেলাম। আমার হাত থেকে শরবতের গ্লাসটা নিচে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল। আরে এইটা আমি কি দেখছি? এইটা তো লামিয়া। তার মানে লামিয়ার সাথে আমার বিয়ের কথা চলছিল। যাক, একদিক থেকে ভালোই হবে, আমি নিজের পাপের প্রায়শ্চিত্তটা করার একটা সুযোগ পেয়ে গেলাম। লামিয়ার দিকে লক্ষ্য করলাম। আমাকে দেখে লামিয়া রাগে লাল হয়ে গেল। মনে হচ্ছে যেন আমাকে কাছে পেলে সম্পূর্ণ চিবিয়ে খেয়ে ফেলতো। আমি বললাম, আমরা কি একটু 5টা মিনিট আলাদা কথা বলতে পারি? পারবে না কেন? তোমরা দুজন দুজনকে ভালো করে চিনে নাও। আপনি একটু ছাদে আসবেন? আমি বাসার ছাদে চলে গেলাম। ছাদে কিছু সময় অপেক্ষার পর লামিয়া ছাদে চলে আসলো। দুজনই নীরব হয়ে দাঁড়িয়ে আছি। কিছু সময় পর লামিয়া বলল, বলুন, কি জন্য এখানে ডেকেছেন? আপনি আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি আসলে ইচ্ছে করে কিছু করিনি। ক্ষমা তো তাকেই করা যায় যে না জেনে ভুল করে, কিন্তু আপনি? ছি! সেদিন নেশাটা এত বেশি হয়ে গিয়েছিল যে কি করতে কি করে ফেলেছি বুঝতেই পারিনি। আপনি একজন নারীর পবিত্র দেহটাকে অপবিত্র করেছেন। এই পাপের কখনো ক্ষমা হয় না। দেখুন, আমি তো আর অন্য কাউকে বিয়ে করছি না, আমি তো আপনাকেই বিয়ে করতেছি। আমার জীবনটা সম্পূর্ণ নষ্ট করে এখন এসেছেন করুণা করতে? না, বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আর কখনো কোনো নেশা করব না। আর তাছাড়া এখন তো আমি আপনার হবু বর। আপনাকে আমি কখনোই আমার বর হিসেবে মানে নিতে পারবো না। কিন্তু কেন? ধর্ষক কখনো কারো বর হতে পারে না। কথাটা বলেই লামিয়া ছাদ থেকে চলে গেল, আর আমি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। সত্যি তো, আমি তো একজন ধর্ষক, আর ধর্ষক কখনো কারো বর হতে পারে না। জানি না লামিয়া আমাকে বিয়ে করতে রাজি হবে কিনা। মনে হয় হবে না। আমার সাথে তার বিয়েটা ভেঙে দেবে হয়তো। আমি ছাদ থেকে রুমে চলে আসলাম। রুমে এসে আমার বন্ধু রাফির কাছে যা শুনলাম তা শুনে তো আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। রাফি, এই সেই মেয়ে যাকে আমি সেদিন ধর্ষণ করেছিলাম। কি সত্যি? তাহলে তো ভালোই হলো, বিয়ের আগে বাসরটা করেই ফেলছিস। লামিয়া নিশ্চয়ই বিয়েটা ভেঙে দিয়েছে, তাই না? আরে না, লামিয়া তো তোকে বিয়ে করতে রাজি। সবাই তোদের বিয়ের জন্য দিন দেখছে। সত্যি দোস্ত? আজ আমি অনেক খুশি। লামিয়াকে নিয়ে আমি নতুন করে ঘর বাঁধবো, যেখানে আমি আর তুমি ছাড়া কেউ থাকবে না। নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য একটা সুযোগ পাবো। লামিয়াকে নিজের হাতে আংটিটা পরিয়ে দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসলাম। সামনের শুক্রবারে আমাদের বিয়েটা ঠিক করা হলো। আপনারা সকলে আমন্ত্রিত, বিয়েতে আসবেন কিন্তু। আজ আমার গায়ে হলুদ।
বাড়িটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাড়িটাকে দূর থেকে দেখে চেনাই যাচ্ছে না। কোনে বাড়ি থেকে মেয়ের বোনেরা আমার জন্য হলুদ নিয়ে আসলো। ব্যাপারটা কি? মেয়ের বোনেরা হলুদ নিয়ে আসছে কেন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব আছে। দেখাই যাক না কি হয়। আমার হবু শালিকারা হলুদের বাটিটা নিয়ে আমার কাছে চলে আসলো। বউ যদি হবু হয় তাহলে শালিকারা হবু হবে না কেন? বাহ, কি বুদ্ধি আমার! এই জন্যই তো পরীক্ষায় এত কম নম্বর পাই। যাই হোক, শালিকারা আমার সামনে এসে দাঁড়ালো। তখন মেঘলা বলল, মেঘলা লামিয়ার একমাত্র ছোট বোন। দুলা ভাই, আপনার গাল দুটো দেন তো। কেন? গাল দিয়ে কি করবে? কিস করবে বুঝি? জি না, আপনার কিস খাওয়ার ইচ্ছে হয়, আপনি আপুর থেকে খায়েন। তাহলে কি করবে? এই হলুদ দিয়ে আপনার দুগালে একটু আদর করব। কি ব্যাপার? হলুদ এমন লাল দেখা যাচ্ছে কেন? কি হলুদ দুলা ভাই, দেব? কি আর করব, হাজার হলেও তো শালিকা বলে কথা, তার কথা কি আর ফেলতে পারি? আমার দু গাল মেঘলার দিকে এগিয়ে দিলাম। নিজের ইচ্ছা মতো সবাই আমার গালে হলুদ মেখে দিয়ে হাসতে হাসতে চলে গেল। ওরা যাওয়ার কিছু সময় পরই আমার গাল দিয়ে আগুন বেরোতে শুরু করলো। দু গাল ঝালে জ্বলে পড়ে যাচ্ছে। তার মানে হলুদের সাথে মরিচের গুঁড়া মেশানো ছিল। খাইছে আমারে। বলেই দিলাম এক দৌড়ে সোজা বাড়ির পাশের পুকুরটাতে নেমে পড়লাম। সেখানে অনেক সময় থাকার পর বাসায় এসে গোসল করলাম। বিকেলে আমার বন্ধু রাফিকে বললাম, দোস্ত, আমার একটা কাজ করতে পারবি? কি কাজ বল? 500 টাকার একটা এবং 1000 টাকার 3টা নোট হাতে দিয়ে বললাম, এই নে। কি করবে এত টাকা দিয়ে? এই টাকাগুলো বাজার থেকে ছাপিয়ে নিয়ে আয়। কেন বলতো? এত প্রশ্ন করিস কেন? যা বলছি তাই কর। রাফি টাকাগুলো ছাপাতে বাজারে চলে গেল। রাতে টাকাগুলো ছাপিয়ে নিয়ে এসে আমার হাতে দিল রাফি। তারপর রাফি আর আমি একসাথে শুয়ে পড়লাম। কিছু সময় পর আমি বললাম, রাফি, কাল একটা কাজ করবি? তোর কোন কাজটা আমি করিনি বলতো? কালকে ওরা যখন টাকা নেওয়ার জন্য গেটে আটকাইবে, তখন এই ছাপানো টাকাগুলো ওদের দিয়ে চলে আসবি। কি বলছিস ভাই? ওরা জানতে পারলে আমাকে হেভি মার দিবে। তোকে যা বলছি তাই করবি। আর এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। সেটাই তো বড় ভয়। কি বললি তুই? কই কিছু না তো। আমি আবার কি বললাম? আচ্ছা, এখন ঘুমা, কাল তাড়াতাড়ি উঠতে হবে। তারপর দুজন একসাথে ঘুমিয়ে পড়লাম। আজ আমার বিয়ে। সেই কখন থেকে ফ্রেন্ডের সাথে মাইক্রোতে বসে আছি, এখনো পর্যন্ত আমার চাচাতো খালাতো ফুফাতো বোনদের আসার কোনো নামগন্ধই নেই। আসলে মেয়ে মানুষ এইরকমই, একবার সাজতে বসলে আর উঠতেই চায় না। আমার বিয়ের জন্য একটা বাস আর একটা মাইক্রো ঠিক করা হয়েছে। ওই তো ওরা সবাই চলে এসেছে। তারপর সবাই চললাম কোনে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। মাইক্রোতে বেশ কিছু সময় অপেক্ষার পর আমরা বিয়ে বাড়িতে চলে আসলাম। বাহ, বাড়িটাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে তো। বিয়ে বাড়ির গেটেই আমাদের সকলকে আটকে দেওয়া হলো। মিষ্টি আর শরবত খাওয়ানোর পর রাফি বলল, গেটটা এখন খুলে দিলে আমরা ভেতরে যেতে পারি। না না, আগে 5000 টাকা দিন, তারপর গেট খুলে দেওয়া হবে। ওমর খোদা, এত টাকা আমরা দিতে পারবো না, 1000 টাকা দেই। জি না, 1000 টাকা আমরা নেব না। তাহলে কম কত চান বলুন? ঠিক আছে, আপনারা 3000 টাকাই দেন। আচ্ছা, এই নেন 3000 টাকা। এর সাথে আপনাদের 500 টাকা বাড়িয়ে দিলাম। তারপর গেট খুলে দেওয়া হলো। সকলেই যে যার মতো করে ভেতরে ঢুকলো। আসার সময় আমি আর রাফি রাজ্যজয়ী একটি হাসি দিয়ে চলে আসলাম। আমার গালে মরিচের গুঁড়া দেওয়া। এবার দেখো কেমন লাগে। ওগুলো তো আসল টাকা না, ওগুলো ছিল বাজারে ছাপানো টাকা। রাতের বেলা দেখে বুঝতে পারিনি কি ঘোলটাই না খাওয়ালাম ওদের। যাই হোক, আমাকে নিয়ে বরের আসনে বসানো হলো। সবাই আমার সাথে যে যার মতো সেলফি তুলছে। মনে হচ্ছে মনে যেন আমি মানুষ না, আমি একটা পোষা বাঘ চিড়িয়াখানা থেকে এখানে চলে এসেছি। তাই সবাই যে যার ইচ্ছা মতো সেলফি তুলেই যাচ্ছে। এদিকে রাফি একা একা একটি টেবিলে বসে আছে আর বারবার শুধু মেঘলাকে বোকা বানানোর কথা ভাবছে আর মনে মনে হাসছে। এমন সময় মেঘলা রাগী লুক নিয়ে রাফির সামনে এসে দাঁড়ালো। মেঘলাকে দেখেই রাফি ভয় দাঁড়িয়ে পড়ল। এইটা কি? কেন টাকা? এইটা টাকা? আমারে বোকা বানানো? দাঁড়ান, দেখাইতেছি মজা। রাফির আর পাইকে কথাটা শেষ হওয়ার আগেই দিছে একটা দৌড়। মেঘলাও রাফির পিছন পিছন দৌড় দিল।
রাফি দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে পড়ল। মেঘলাও তার পিছন পিছন আসছে। হঠাৎ মেঘলা পা স্লিপ কেটে রাফির উপর পড়ে গেল। রাফি নিচে আর মেঘলা উপরে, দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরকম কিছু সময় থাকার পর রাফি বলল, এটা কি হলো? কি হলো? আপনি এভাবে আমার উপর পড়লেন কেন? আমার কি দোষ? পা স্লিপ কাটলো বলেই তো। মেয়ে তো নয়, যেন 3 মনের লবণের বস্তা। কি বললেন? আমি লবণের বস্তা? তা নয় তো কি। তবে রে। বলেই মেঘলা রাফিকে মারতে শুরু করলো। রাফি মেঘলার হাতটা টান দিল। হাতটা টান দিতেই মেঘলার ঠোঁট এসে রাফির ঠোঁটের উপর পড়ল। দুজনেই নীরব হয়ে আছে। কিছু সময় পর মেঘলা রাফির উপর থেকে উঠে মিষ্টি মিষ্টি হাসতে হাসতে চলে গেল। রাফি মেঘলার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ওর চলে যাওয়া দেখছে। মেঘলা চলে যাওয়ার পর রাফি তার পকেটে হাত দিতেই হা হয়ে গেল। রাফি পকেটে হাত দিয়ে দেখল ওর মানিব্যাগ নেই। ওর আর বুঝতে বাকি রইল না এই কাজটা কে করেছে। তাই তো বলি, মেয়েটা যাওয়ার সময় এমন মিষ্টি হাসি দিয়ে চলে গেল কেন? ওই শালা শাকিলের জন্য আমার মানিব্যাগে থাকা 5,000 টাকা হারিয়ে গেল। আল্লাহ, তুমি আমার উপরে উঠাইয়া নাও। এদিকে আমি একা একা বরের আসনে বসে আছি আর ওই দূরে আমার হবু বউয়ের দিকে তাকিয়ে আছি। এমন সময় রাফি এসে আমার সামনে বসলো। কিরে রাফি, এতক্ষণ কোথায় ছিলি? ভাই, তুই তো আমারে পুরাই বাঁশ খাইয়ে দিছস। কেন রে, আমি আবার কি করলাম? কি করিস নি তাই বল। তোর ওই নকল টাকার জন্য মেঘলা আমার পকেট মেরেছে। কিভাবে? রাফি আমাকে সব ঘটনা খুলে বলল। তাই নাকি? 3,000 টাকার জন্য আমার মানিব্যাগে থাকা 5,000 টাকা মেরে দিয়েছে। ভালো তো। দাঁড়া, তোর হাসা বের করছি। তোর ফোনটা দে তো। কেন রে, ফোন দিয়ে কি করবি? মেঘলার থেকে টাকা ফেরত চাইবি নাকি? তোকে দিতে বলছি দে। আমি আমার ফোনটা বের করে রাফির হাতে দিলাম। কিছুক্ষণ চাপার পর রাফি ফোনটা আমার হাতে দিয়ে চলে গেল। আহ, মেঘলার কি বুদ্ধি! শেষ পর্যন্ত এভাবেই নিজের টাকা আদায় করে নিল। যাক, একদিক থেকে ভালোই হয়েছে, আমার টাকাটা তো বেঁচে গিয়েছে। যা গিয়েছে সব রাফির গিয়েছে। কিছু সময় পর আমার ফোনে বিকাশ থেকে একটা মেসেজ আসলো, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন 15,000 টাকা। হাই হাই, আমার বিকাশে আর মাত্র 15,000 টাকা আছে। কেন? কালকে তো দেখলাম 20,000 টাকা। তার মানে রাফি আমার থেকে 5,000 টাকা ওর বিকাশে মেরে দিয়েছে। রাফি আমার বিকাশের পাসওয়ার্ড পূর্বে থেকে জানতো, তাই ওর টাকা ওয়েট করতে কোনো সমস্যা হয়নি। তাই তো বলি, রাফি আমার ফোন নিয়ে এতক্ষণ চাপতেছিল কেন? এবার আমি কি করি? সব টাকা শেষ পর্যন্ত আমার থেকে চলে গেল। আল্লাহ রে আল্লাহ, আমার মাইরা হালা, আমার 5,000 টাকাই জলে চলে গেল। তারপর আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। আমরা বউ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বউকে বাসর ঘরে রেখে এসে বন্ধুদের সাথে বসে আড্ডা দিতেছি। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে অনেকটা সময় পেরিয়ে গেল। এদিকে আমার বন্ধুরা আমাকে ছাড়ছেই না। বাসর ঘরে কখন থেকে বউ আমার জন্য অপেক্ষা করছে আর এরা তো বুঝতেই চাচ্ছে না। আমি আমার বন্ধুদের বললাম, দোস্ত তোরা থাক, আমাকে এখন রুমে যেতে হবে। কেন রে, এত তাড়া কেন? বাসর ঘরে তোদের ভাবি আমার জন্য অপেক্ষা করছে। ভাবির কাছ থেকে আর দূরে থাকতে মন চাইতেছে না, না? আচ্ছা যা, তবে বাসর ঘরে বিড়ালটা ঠিক মতো মারিস। তারপর আমি আমার বন্ধুদের কাছে থেকে আমার রুমে চলে আসলাম। রুমের দরজার সামনে দাঁড়াতেই চোখ পড়ল আমার চাচাতো মামাতো খালাতো বোনদের উপর। দেখি ওরা লামিয়ার সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি রুমের ভিতরে ঢুকতেই ওরা সকলেই রুম থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার সময় আমার মামাতো বোন মায়া বলল, তোর সাথে এখানে আমি থাকতাম, কিন্তু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়, তা কখনো বাস্তবে রূপ নিতে পারে না। ভালো থাকিস তোরা, লামিয়ারে কখনো কষ্ট দিস না। কথাটা বলেই মায়া রুম থেকে বেরিয়ে গেল। তখন আমার খালাতো বোন তানজিলা বলল, ভাইয়া, বিড়ালটা একটু জোরে মারিস কিন্তু। বলেই সবাই হাসতে হাসতে বেরিয়ে গেল। আমি রুমের দরজা আটকে দিয়ে লামিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। লামিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে ওর ওই গোলাপি ঠোঁট দুইটার দিকে তাকালাম। ওর ঠোঁট দুইটার দিকে তাকিয়ে নিজেকে আর সামনে রাখতে পারলাম না। আমি লামিয়ার দিকে হাত বাড়াতেই লামিয়া বলল, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। কিন্তু কেন? আমি তো এখন তোমার স্বামী। ধর্ষক কখনো কারো স্বামী হতে পারে না।
তাহলে আমাকে বিয়ে করেছো কেন? আপনার পাপের শাস্তি দেওয়ার জন্য। আপনি কখনো আমার থেকে স্ত্রীর অধিকার পাবেন না। লামিয়া তো সত্যি কথাই বলেছে। আমি তো একজন ধর্ষক, আর ধর্ষকের কখনো কারো স্বামী হওয়ার কোনো অধিকার নেই। ধর্ষকরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, যাদের সমাজের কেউই পছন্দ করে না। আমি মাথা নিচু করে ঘুমানোর জন্য বিছানার দিকে পা বাড়ালাম। তখন লামিয়া বলল, আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। তাহলে এখন কি করব? আপনি নিচে ঘুমাবেন নাকি আমি নিচে ঘুমাবো? আপনাকে নিচে ঘুমাতে হবে না, আমি নিচে ঘুমাইতেছি। কথাটা বলেই আমি একটা চাদর আর একটা বালিশ নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। একে তো শীতের রাত, তার উপর নিচে শুয়ে আছি। বুঝতেই তো পারছেন এখন আমি কি অবস্থায় আছি। এরকম করে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার উপর একটা কাঁথা আর একটা কম্বল জড়ানো। কি ব্যাপার, এই কাঁথা আর কম্বল কোথায় থেকে আসলো? এমন সময় লামিয়া আমার রুমে আসলো। রাতে শীতে আপনি শিউরে উঠেছিলেন, তাই ওগুলো আমি আপনার উপর দিয়েছি। লামিয়াকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে। ওর এই এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি বা করব, ইচ্ছা থাকলে উপায় নেই। আমি অপলক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে আছি। তখন লামিয়া বলল, এমন করে কি দেখছেন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে আসেন। তুমি যাও, আমি আসতেছি। লামিয়া রুম থেকে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ করে লামিয়া পা স্লিপ কেটে মাটিতে পড়ে গেল। আমি লামিয়ার সামনে গিয়ে ওকে ওঠানোর জন্য আমার হাত বাড়িয়ে দিলাম। আমাকে আপনি স্পর্শ করবেন না, আমি একাই উঠতে পারবো। দেখো, সবসময় এমন জেদ করা ভালো না। কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমার একজন ধর্ষকের কাছ থেকে শিখতে হবে না। লামিয়ার কথাটা শুনেই বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি সেখান থেকে রুমে চলে আসলাম। লামিয়া আস্তে আস্তে উঠে পায়ে আঘাত নিয়ে খাবার রুমে চলে গেল। পরে আমি ফ্রেশ হয়ে খাবার রুমে চলে আসলাম। সেখানে এসে দেখি আমার বন্ধুরা সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে বসতেই লামিয়া সকলের জন্য টেবিলে খাবার বেড়ে দিল। তারপর আমি খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে বের হলাম। বিকালে লামিয়াদের বাড়ি থেকে লোকজন আসলো। বাড়ি ভর্তি লোক। আমার লোকজনের কোলাহল তেমন একটা ভালো লাগে না, তাই একটু ফাঁকে নীরব হয়ে বসে আছি। এমন সময় আব্বু আমাকে ডাক দিল। শাকিল, এদিকে আয়। কেন আব্বু? তোকে আসতে বলছি, আয়। আমি সেখান থেকে সোজা আব্বুর কাছে চলে আসলাম। সেখানে এসে একটা মেয়ের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। আরে এটা তো বৃষ্টি, যার জন্য আমি নিজের অবস্থান থেকে খারাপ পথে চলে গিয়েছিলাম, যার জন্য আজ আমি একজন ধর্ষক। আব্বুর কথায় বাস্তবে ফিরে আসলাম। ইনি হলো আমার বন্ধু সাজ্জাদ চৌধুরী, আর এনারা হলেন তার স্ত্রী এবং মেয়ে। হ্যালো, আমি শাকিল। আমি বৃষ্টি। বাবা, আমরা একটু ফাঁকে গিয়ে কথা বলি। আচ্ছা, যাও। আমি বৃষ্টিকে নিয়ে আমার রুমে চলে আসলাম। সেখানে দুজন নীরব হয়ে বসে আছি। কিছু সময় পর বৃষ্টি নীরবতা ভেঙে বলল, কেমন আছো? অনেক ভালো। কিন্তু আমি তো ভালো নেই। ভালো নেই কেন? ভালো থাকার জন্যই তো আমাকে ছেড়ে চলে গিয়েছো। তোমার সাথে বেইমানি করেছি বলেই হয়তো আমার সাথে এমনটা হয়েছে। কেন, কি হয়েছে? সিয়াম আমাকে ভালোবাসতো না, ও শুধু ভালোবাসতো আমার শরীরকে। ওর সাথে তোমার আর কোনো কথা হয় না? না, তুমি চলে যাওয়ার কিছুদিন পরে ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন? আমার ফোন নাম্বার দিয়ে তুমি কি করবে? জীবন সঙ্গিনী হয়ে তো থাকতে পারলাম না, তাই ফ্রেন্ড হয়েই না হয় সারা জীবন তোমার পাশে থাকবো। আচ্ছা নাও, 01740। ধন্যবাদ। কথাটা শেষ না হতেই দরজার সামনে তাকাতেই আমার চোখ আটকে পড়ল। দরজার সামনে তাকিয়ে দেখি লামিয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি উঠে দাঁড়াতেই লামিয়া দরজার সামনে থেকে চলে গেল। আমি লামিয়ার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। লামিয়া দাঁড়াও, যেও না, আমার কথাটা শোনো। লামিয়া হেঁটেই চলেছে। লামিয়া দাঁড়াও প্লিজ। তবুও লামিয়া থামছে না। দেখতে দেখতে লামিয়া ছাদে চলে আসলো। আমি দৌড়ে পেছন থেকে লামিয়ার হাতটা টেনে ধরলাম। হাতটা ধরতেই লামিয়া দাঁড়িয়ে পড়ল। লামিয়ার চোখের দিকে তাকাতেই দেখলাম ওর দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আমার হাত ছাড়েন। তুই আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি আমার হাত ছাড়েন বলছি। না, ছাড়বো না। আগে তোমাকে আমার কথাগুলো শুনতে হবে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। না, তোমাকে শুনতেই হবে আমার কথা।
এই মেয়েটাকে জানো? এই সেই মেয়ে যার জন্য আজ আমি একজন ধর্ষক। মানে? আমি লামিয়াকে সব কথা খুলে বললাম। কথাগুলো শুনে লামিয়া একদম নিস্তব্ধ হয়ে গেল। দুজনেই নীরব হয়ে দূরের ওই নীল আকাশটার দিকে তাকিয়ে আছি। এমন সময় কোন এক মেয়ের কণ্ঠে পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। এই যে দুলা ভাই, এখানে দুজন এভাবে দাঁড়িয়ে আছেন কেন? না, এমনিতেই। সকলে আপনাদের জন্য অপেক্ষা করছে, আর আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? তুমি যাও, আমরা আসতেছি। মেঘলা ছাদ থেকে নিচে নেমে গেল। লামিয়া এখনো ওই নীল আকাশটার দিকে তাকিয়ে আছে আর নীরব হয়ে কি যেন ভেবেই চলেছে। লামিয়ার নীরবতা ভেঙে আমি বললাম, চলো এবার আমাদের রুমে যেতে হবে। চলুন। তারপর আমি আর লামিয়া ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। বিকেলে আমাদের লামিয়াদের বাসায় নিয়ে আসা হলো। এইটা বিয়ে বাড়ির একটা নিয়ম। বিয়ের পরের দিন মেয়ে বাড়ি থেকে লোকজন এসে স্বামী স্ত্রী এবং ছেলের বন্ধুদের মেয়ের বাড়িতে নিয়ে আসা। আমাদের সময়ও তার কোনো ব্যতিক্রম হয়নি। আমি এবং আমার কিছু বন্ধু সহকারে আমাদের লামিয়াদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। রাতে খাওয়া দাওয়া করার জন্য খাবার টেবিলে চলে আসলাম। আমি গিয়ে বসার কিছু সময় পর আমার সব বন্ধুরা সেখানে বসলো। মেঘলা আমাদের সবার জন্য টেবিলে শরবত বেড়ে দিল। কি ব্যাপার, এখন শরবত দিচ্ছে কেন? আর ওদের সবার শরবতের চেয়ে আমার শরবত এত লালই বা হয়ে আছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়। আমি বললাম, কি ব্যাপার, এখন শরবত দিচ্ছ কেন? এইটা আমাদের বাড়ির নিয়ম দুলা ভাই। খাবার খাওয়ার আগে পূর্বে শরবত খেতে হয়। আচ্ছা, আমার শরবত এমন লাল হয়ে আছে কেন? আপনি তো আমাদের বাড়ির জামাই, তাই আপনার শরবতে একটু সবকিছু বেশি দেওয়া হয়েছে। তুমি তো আমার একমাত্র শালিকা, তাই আমি যেটা খাবো তোমাকে সাথে নিয়ে খাবো। তুমি প্রথমে খাও, তারপর আমি খাইতেছি। না দুলা ভাই, ওইটা আমার খাওয়া যাবে না। কেন? ডাক্তারের নিষেধ আছে, আমার কোনো শরবত খাওয়া যাবে না। আপনি খান। মেঘলা এত করে বলছে, খা না ভাই। এই শরবতের ভিতর কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে, তাই তো মেঘলা নিজে খেতে চাইছে না। রাফি, তোর মেঘলার পক্ষ নিয়ে বের করছি, দাঁড়া। পরীক্ষাটা আমি তোকে দিয়েই করব। রাফি। বল। আজ পর্যন্ত কি আমি কোনো কিছু তোকে ছাড়া খেয়েছি? না রে ভাই, তোরটা আমি খেয়েছি আর আমারটা তুই। তাহলে এখনো তার ব্যতিক্রম হবে কেন? না দুলা ভাই, এইটা শুধু আপনার জন্য, আর তাছাড়া ওনার তো শরবত আছেই, উনি ওইটা খাবে না। এই শরবতটা আমরা দুজনই ভাগাভাগি করে খাবো। তুই যখন এত করে বলছিস, দেখাই। রাফির শরবতের গ্লাসটা আমার হাতে আর আমার শরবতের গ্লাসটা রাফির হাতে দিলাম। গ্লাসটা রাফির হাতে দিতেই মেঘলার মুখটা চুপসে গেল। আমি একটু একটু করে শরবত খাচ্ছি আর রাফির দিকে তাকিয়ে আছি। আল্লাহ জানে রাফির আজকে কি অবস্থা হবে। রাফি এক নিঃশ্বাসে সব শরবত খেয়ে ফেললো। তার কিছু সময় পরই রাফির মুখ দিয়ে আগুন বেরোতে শুরু করব। রাফির এমন অবস্থা দেখে আমার মুখ থেকে শরবত পড়ে আমার জামাতে লাগলো। আমি আগেই বুঝতে পেরেছিলাম শরবতের ভিতর কোনো না কোনো সমস্যা তো নিশ্চয়ই আছে। আসলে শরবতের সাথে শুকনা মরিচের গুঁড়া মেশানো ছিল, তাই তো রাফির মুখ এমন আগুনের মতো দাদা করে জ্বলছে। যাক, একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি তো বেঁচে গিয়েছি। এদিকে রাফি ওয়াশরুমের দিকে দিছে একটা দৌড়। রাফি এক দৌড়ে সোজা ওয়াশরুমে চলে গেল। আমার সব বন্ধুরা রাফির অবস্থা দেখে হাসতে শুরু করলো। এমন সময় লামিয়া খাবার রুমে আসলো। লামিয়াকে দেখে মেঘলা খাবার রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। কিছু সময় পর রাফি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। লামিয়া আমাদের সবার জন্য টেবিলে খাবার বেড়ে দিল। সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মেঘলা আমাদের বিছানাটা গুছিয়ে দিচ্ছে। আমি রুমের ভিতরে ঢুকতেই মেঘলা বলল, দুলা ভাই, আপনার ওই ড্রেসটা চেঞ্জ করে এইটা পরে নেন, ওই শরবতটা পরে নষ্ট হয়ে গিয়েছে। তুমি যাও, আমি পড়তেছি। আচ্ছা। মেঘলা শোনো। কি কিছু বলবেন? এই নাও 1000 টাকা। এই টাকা আমাকে দিচ্ছেন কেন? আমার বন্ধুদের বিছানায় চুলকানির ওষুধ মিশিয়ে দেবে। এটা কি বলছেন দুলা ভাই? যা বলছি তাই করো, টাকা লাগলে আরো দেব। না দুলা ভাই, আর লাগবে না, এতেই হয়ে যাবে। মেঘলা হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে গেল। আহা, কি মজা! এবার ওরা বুঝবে চুলকানির কি সাজা। মেঘলা যাওয়ার পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ড্রেস চেঞ্জ করার কিছু সময় পরই শরীরের ভিতর চুলকানি অনুভব করলাম। তার মানে মেঘলা আমার জামার ভিতর চুলকানির ওষুধ মিশিয়ে দিয়েছে। ওহ, কি চুলকানি! চুলকানির জন্য শরীর একদম জ্বলে পড়ে যাচ্ছে। ড্রেস চেঞ্জ করার কিছু সময় পরই শরীরের ভিতর চুলকানি অনুভব করলাম। তার মানে মেঘলা আমার জামার ভিতর চুলকানির ওষুধ মিশিয়ে দিয়েছে। উফ, কি চুলকানি! চুলকানির জন্য
শরীর একদম জ্বলে পড়ে যাচ্ছে। আল্লাহ বাঁচাও আমারে। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে রুমে আসতেই আমার সব বন্ধুরা শরীর চুলকাইতে চুলকাইতে আমার রুমে আসলো। আমি ওদের অবস্থা দেখে মিষ্টি মিষ্টি হাসতেছি। বাহ, মেঘলা তো অনেক ভালো কাজ করেছে, আমার একটা টাকাও বৃথা যায়নি। এইবার ওরা বুঝবে চুলকানি কি জিনিস। ওদের সবার কি অবস্থাটাই না করেছে মেঘলা। আমি বললাম, কি রে তোরা এমন করছিস কেন? ভাই, তোর শালিকা তো আমাদের পুরোই 12টা বাজিয়ে দিয়েছে। কেন রে, কি করেছে ও? কি করিনি তাই বল। তোর শালিকা আমাদের বিছানায় চুলকানির ওষুধ মিশিয়ে দিয়েছে। ওহ, কি চুলকানি রে বাবা। তাই নাকি? হুম। কথাটা শেষ হতেই লামিয়া রুমে আসলো। লামিয়াকে দেখে সবাই রুম থেকে বেরিয়ে চলে গেল। লামিয়া আসতেই আমি নিচে বিছানা করার জন্য কাঁথা আর বালিশ হাতে নিলাম। এমন সময় লামিয়া বলল, দাঁড়ান, কি করছেন? নিচে ঘুমানোর জন্য বিছানা করছি। আপনার নিচে বিছানা করা লাগবে না। তাহলে আমি ঘুমাবো কোথায়? আপনি বিছানায় আমার সাথে ঘুমাবেন। কথাটা শুনেই বুকের বাম পাশটা কেমন যেন করে উঠল। যে মেয়েটা আমার সাথে ঘুমাতে চাইনি বলে আমাকে নিচে থাকতে হয়েছে, আজ সেই মেয়েটাই আমাকে তার সাথে ঘুমাতে বলছে। মেয়েদের মন বোঝা নয় রে সোজা। আমি অবাক দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে আছি। এই যে, এইভাবে কি দেখছেন? না, কিছু না। এই শীতের রাতে আপনাকে আর কষ্ট করে নিচে ঘুমাতে হবে না। আপনি এখন থেকে আমার সাথেই ঘুমাবেন। লামিয়ার কথাগুলো শুনে আমার দু চোখে অশ্রু চলে আসলো। তবে এইটা কষ্টের অশ্রু না, এইটা হলো আনন্দের অশ্রু। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। তার কিছু সময় পরই লামিয়া এসে আমার পাশে শুয়ে পড়ল। মানুষ বড়ই অদ্ভুত, কখন যে কে কার আপন হয় আর কখন যে কে কার পর হয়ে ওঠে তা বোঝা বড় কঠিন। দেখতে দেখতে লামিয়া ঘুমিয়ে পড়ল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি লামিয়ার দিকে। ঘুমের ঘোরে লামিয়ার ওই মায়াবী মুখটা দেখতে অনেক সুন্দর লাগছে। লামিয়ার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে সূর্যের রশ্মি চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই আমার পাশে তাকিয়ে দেখি লামিয়া আমার পাশে নেই। এদিক ওদিক তাকিয়ে দেখি লামিয়া রুমের ভিতরও নেই। কি ব্যাপার, লামিয়া এত সকালে কোথায় গেল? মনমরা হয়ে দরজার সামনে তাকাতেই আমার মুখে হাসি ফুটে উঠল। দরজার সামনে তাকিয়ে দেখি লামিয়া গোসল করে আসছে। চুলগুলো এলোমেলো, ঠোঁটে হালকা লিপস্টিক দেওয়া। সব মিলিয়ে লামিয়াকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে। লামিয়ার ঠোঁটের ওই লিপস্টিক দেখে আমার লিপস্টিকের স্বাদ নিতে ইচ্ছে করলো। দেখতে দেখতে লামিয়া আমার কাছে চলে আসলো। আমি লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। লামিয়া আমার সামনে এসে বলল, ওই, এমন করে কি দেখছো? তোমাকে। আমাকে আবার দেখার কি আছে? দেখছি তোমার ওই লিপস্টিক মাখা ঠোঁট দুইটাকে। এখন তোমার ঠোঁটের লিপস্টিকের স্বাদ নিতে খুব ইচ্ছে করছে। না, এখন তুমি এই সব কোনো কিছুই করবে না। জাস্ট একবার প্লিজ। না, দেখো, একদম সামনে আসবে না বলছি। সামনে আসতে আসতে আমি একদম লামিয়ার কাছে চলে আসলাম। লামিয়া এক পা দু পা পিছাতে পিছাতে একদম দেওয়ালের সাথে আটকে গেল। আমি লামিয়ার কাছে আসতেই লামিয়া ওর দু চোখ বন্ধ করে ফেলল। আমি আমার ঠোঁটটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম। লামিয়ার দু ঠোঁট কাঁপছে। আমি আমার ঠোঁটটা লামিয়ার ঠোঁটের সামনে নিতেই কারোর ডাকে চমকে উঠলাম। তাকিয়ে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। এই যে দুলা ভাই, খাবার খেতে আসেন, আম্মু আপনাকে খেতে ডাকছে। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আসেন, শুধু কিস খেলে পেট ভরবে না। কথাটা বলেই মেঘলা মিষ্টি মিষ্টি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল। মেঘলা বেরিয়ে যেতেই আমি আবারও লামিয়ার দিকে আসলাম। এমন সময় লামিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে চলে গেল। এটা কি হলো? লামিয়ার কাছে আসার যে একটা সুযোগ পেয়েছিলাম তাও মেঘলার জন্য মিস হয়ে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে খাবার রুমে চলে আসলাম। সেখানে এসে দেখি আমার সব বন্ধুরা আমাকে রেখেই খেতে বসে গিয়েছে। শালারা এক একটা কিভাবে খাচ্ছে দেখেন। গরু মনে হয় ওদের মতো করে খায় না। আমি গিয়ে বসার কিছু সময় পর ওদের সবার খাওয়া হয়ে গেল। ওরা যার যার মতো করে রুমে চলে গেল। এমন সময় লামিয়া খাবার রুমে আসলো। সেখানে এসে লামিয়া আমার পাশে এসে বসলো। মেঘলা আমাদের দুজনের জন্য প্লেটে খাবার বেড়ে দিল। আমি খেতে শুরু করলাম। লামিয়া খাচ্ছে না, শুধু আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কিছু সময় পর পায়ের উপর একটা আঘাত অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখি
লামিয়া ওর পা দিয়ে আমাকে আঘাত করেছে। আহ! দুলাভাই কি হলো? ট্রাকের একটা চাকা পায়ের উপরে উঠেছে। দুলাভাই আপনি এখানে ট্রাক পাইলেন কোথায়? তোমার আপুর পা একটা ট্রাকের চাকার থেকে কম কি? কি বললে তুমি? কই কিছু না তো। আমাকে না খাইয়ে দিয়ে তুমি খাচ্ছ কেন? এখন তোমাকে আমি খাইয়ে দিতে পারবো না। খাইয়ে দিতে পারবে না তাই না? দাঁড়াও। বলেই লামিয়া পা দিয়ে দ্বিতীয় আঘাত করলো। আহ! কে বললো খাইয়ে দেব না? দিচ্ছি তো, হা করো। লামিয়া ইয়া বড় একটা হা করলো। আমি নিজের হাতে লামিয়াকে খাইয়ে দিচ্ছি। আহ, কি বউ পেয়েছি! বউ আমাকে না, আমাকেই বউকে খাইয়ে দিতে হচ্ছে। মেঘলা আমার অবস্থা দেখে মিষ্টি মিষ্টি হাসছে। তখন আমি বললাম, মেঘলা তুমি খেয়েছো? না, আপনারা খাওয়ার পর খাবো। নাও হা করো। না দুলাভাই আপনারা খান, আমি পরে খাবো। হা করো বলছি। মেঘলা হা করতেই আমি মেঘলাকে খাইয়ে দিলাম। আহা, কি শান্তি! দুই সাইডে দুই বউকে খাইয়ে দিচ্ছি। এরকম কিছু সময় পর মেঘলা বলল, দুলাভাই আপনি হা করেন তো। কেন? আপনাকে আমি একটু খাইয়ে দেই। আচ্ছা দাও। মেঘলা আমার প্লেট থেকে খাবার নিয়ে আমার মুখে তুলে দিল। একটু খাওয়ার পরই মুখের ভিতর ঝাল অনুভব করলাম। আমার প্লেটের দিকে তাকিয়ে দেখি আমার প্লেটে রাখা কাঁচা মরিচটা নেই। তার মানে মেঘলা আমার খাবারের সাথে মরিচটা মিশিয়ে দিয়েছে। মুখটা খুললেই মনে হচ্ছে আমার সমস্ত মুখ দিয়ে আগুন বেরোতে শুরু করবে। এরকম অবস্থায় লামিয়ার ওই মায়াবী মুখটার দিকে তাকাতেই আমার সমস্ত ঝাল হজম হয়ে গেল। তারপর আমি ওদের দুজনকে খাইয়ে দিয়ে এসে রুমে চলে আসলাম। বিকেলে বউকে নিয়ে লামিয়াদের বাড়ি থেকে আমাদের বাড়িতে চলে আসতেছি। এমন সময় মেঘলা আমাকে ডাক দিল। মেঘলা আমাকে ডাক দিতেই আমি পেছনে ফিরে তাকালাম। এই যে দুলাভাই শুনছেন? বলো। আপনার বন্ধু রাফির ফোন নাম্বারটা একটু দেন তো। কেন? এমনি দেন না প্লিজ। আচ্ছা নাও, 017249046। ধন্যবাদ। শালিকা, তুমি আমারে অনেক জ্বালাই আছো। এবার বুঝবে জ্বালানো কাকে বলে। ওইটা তো রাফির নাম্বার না। রাফির নাম্বারের পরিবর্তে আমার নাম্বার দিয়ে দিয়েছি। আমাকে মরিচ খাওয়ানো। এবার বুঝবে কোন মরিচে কত ঝাল। যাই হোক, তারপর সবার থেকে বিদায় নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। বাসায় এসে আমি আমার রুমে বসে ল্যাপটপ চালাইতেছি। এমন সময় লামিয়া আমার পাশে এসে বসলো। কিছু সময় পর লামিয়া বলল, এই যে শোনো। কিছু বলবে? আচ্ছা বলো, কি বলবে? চলো না একটু ছাদ থেকে ঘুরে আসি। তুমি যাও, আমি যাব না। চলো না প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা চলো। তারপর আমি লামিয়াকে নিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ছাদের সিঁড়ির সামনে আসতেই লামিয়া দাঁড়িয়ে পড়ল। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো না। তাহলে আমি কি করব? আমাকে কোলে তুলে নিয়ে উপরে নিয়ে যাও। আমি পারবো না। আর তাছাড়া অন্যরা দেখলে কি বলবে? তুমি আমাকে কোলে তুলে নেবে না, তাই তো? আচ্ছা যাও, নিতে হবে না। আমাকে কোলে তুলে নেবে কেন? আমি তোমার কে হই? আমি তো তোমার কেউ হই না। ওই বৃষ্টি তো তোমার সব। ওই চুপ, আর কখনো এইসব কথা বলবে না। তারপর আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে বেশ কিছু সময় দুজন একসাথে কাটানোর পর রুমে আসার জন্য রওনা হলাম। হঠাৎ করে লামিয়া পা স্লিপ কেটে সিঁড়ির উপর পড়ে গেল। সিঁড়ির উপর পড়ার ফলে লামিয়া পায়ে আঘাত পেল। আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে এসে রুমে চলে আসলাম। রুমে আসতেই লামিয়া আমার থেকে নেমে দৌড়ে চলে গেল। কি ব্যাপার? লামিয়ার তো পায়ে ব্যথা, তাহলে এমন দৌড়ে পালিয়ে গেল কেন? তার মানে লামিয়া আমার কোলে ওঠার জন্য এই অভিনয়টা করেছে। কি পাজি মেয়ে রে বাবা। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। এমন সময় আমার ফোনে মেঘলার নাম্বার থেকে ফোন আসলো। পাখি জালে আটকাইছে। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? রাফি ভাইয়া, আমাকে চিনতে পারছেন না? আমি মেঘলা। ও তুমি? তা কি মনে করে ফোন করলে এখন? আপনাকে খুব মিস করছিলাম, তাই ফোনটা করলাম। তাই বুঝি? কি করেন এখন? এই তো শুয়ে আছি। তুমি কি করো? আমিও শুয়ে আছি। এরকম আরো কিছু সময় কথা বলার পর ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দেওয়ার পরপরই লামিয়া রুমে চলে আসলো। লামিয়া রুমে এসে সোজা আমার পাশে শুয়ে পড়লো। তারপর আমরা দুজন একসাথে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লামিয়া আমার বুকের উপর শুয়ে আছে। আমি কোনো কিছুই বলছি না, শুধু লামিয়ার ওই মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছি। এমন সময় লামিয়া ঘুম থেকে উঠে পড়ল। ওই এইভাবে তাকিয়ে আছো কেন? তোমার ওই মায়াবী মুখটাকে দেখছি। এভাবে দেখবে না,
আমার খুব লজ্জা করে। তো কিভাবে দেখবো? জানি না। তোমার ওই গোলাপি ঠোঁট দুটাকে চুষে খেতে খুব ইচ্ছা করছে। না, এখন না, প্লিজ। এখন আমি তোমার কোনো বাধাই মানব না। কথাটা বলেই আমি আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম। আমি যত লামিয়ার কাছে আসছি, লামিয়া তত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সাথে লাগাতেই লামিয়ার নিঃশ্বাস আরো দ্বিগুণ বেড়ে গেল। আমি আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম। আমি যত লামিয়ার কাছে আসছি, লামিয়া তত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সাথে লাগাতেই লামিয়ার নিঃশ্বাস আরো দ্বিগুণ বেড়ে গেল। আমি আলতো করে লামিয়ার কোমরে হাত রাখলাম। কোমরে হাত রাখতেই লামিয়া শিউরিয়ে উঠল। এমন সময় দরজায় কারো আঘাত করার শব্দ শুনতে পেলাম। লামিয়া গিয়ে দরজাটা খুলতেই দেখি আম্মু দাঁড়িয়ে আছে। বৌমা, এখনো তোমরা ঘুম থেকে ওঠোনি? এই তো উঠতেছি আম্মু। তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আচ্ছা। আম্মু রুম থেকে বেরিয়ে যেতেই লামিয়া সোজা ওয়াশরুমে চলে গেল। লামিয়া ফ্রেশ হয়ে আসার কিছু সময় পর আমি ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার রুমে আসলাম। খাবার রুমে এসে বসার কিছুক্ষণ পরই আব্বু চলে আসলো। লামিয়া আমাদের জন্য প্লেটে খাবার বেড়ে দিল। আমরা খেতে শুরু করলাম। কিছু সময় পর আব্বু বলল, শাকির, আজকে বৌমাকে নিয়ে একটু শপিংয়ে নিয়ে যাস তো। কেন আব্বু? কেন মানে? বৌমার জন্য কেনাকাটা করতে যাবি? আমি পারবো না। কেন পারবি না? আব্বু, আমার এসব শপিং টপিং ভালো লাগে না। আমি তোকে যেতে বলেছি, তুই যাবি ব্যাস। আর এই নে টাকা। তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। উফ, কি ঝামেলা রে বাবা, এখন বউকে নিয়ে আবার শপিংয়ে যেতে হবে। আজকে যদি লামিয়াকে নিয়ে শপিংয়ে না যাই তবে আব্বু আমার 12টা বাজিয়ে দিবে। এক প্রকার জোর করেই বিকেলে বাইকটা বের করে লামিয়াকে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু পথ চলার পর একটা দোকানের সামনে বাইকটা দাঁড় করালাম। বাইকটা রাস্তার পাশে রেখে এসে দোকান থেকে একটা সিগারেট কিনে লামিয়ার সামনে আসলাম। লামিয়ার সামনে এসে দেখি লামিয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমি সামনে এসে সিগারেটে একটা টান দিতেই লামিয়া আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে ভেঙে ফেললো। এটা কি হলো? কি হলো? তুমি আমার সিগারেটটা এভাবে ভেঙে ফেললে কেন? তোমার সাহস তো কম নয়, তুমি সিগারেট খাচ্ছ, তাও আবার আমার সামনে। তাই বলে সিগারেটটা ভেঙে ফেলবে? তো কি করব? তুমি আর কখনো সিগারেট খাবে না। খেলে কি করবে? তোমার ওই পোড়া ঠোঁট দিয়ে আমাকে কিস করতে দেব না। কথাটা বলেই লামিয়া মন খারাপ করে অন্যদিকে ঘুরে রইল। আমি পেছন থেকে লামিয়াকে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে সোনা, আর কখনো সিগারেট খাবো না। মনে থাকে জানো। কি করছো? ছাড়ো, সবাই দেখছে তো। এমন সময় সামনে তাকিয়ে দেখি স্কুলের ছোট ছোট বাচ্চারা আমাদের দুজনকে এমন অবস্থায় দেখে হাসছে। আমি লজ্জায় লামিয়াকে ছেড়ে দিলাম। তারপর বাইকটা স্টার্ট করে দুজন মার্কেটে চলে আসলাম। লামিয়া নিজের ইচ্ছে মতো করে কেনাকাটা করছে। আমি মার্কেটের অন্য দিকটায় একটু ঘুরে দেখতে আসলাম। অন্য দিকটায় এসে একটা মেয়ের দিকে চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। একটু দূরে তাকিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বৃষ্টি আমার সামনে আসলো। তুমি এখানে? এই একটু কেনাকাটা করতে আসলাম। তুমি? আমিও তো। তা তুমি একাই এসেছো? আরে না, আমার সাথে লামিয়াও আসছে। কই, লামিয়াকে তো দেখছি না তো। ও একটু ভিতরে কেনাকাটা করছে। ও আচ্ছা। এমন সময় কারো ডাকে পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে তাকিয়ে দেখি লামিয়া দাঁড়িয়ে আছে। এই যে, শুনছো? কি হলো, তোমার কেনাকাটা শেষ? চলো এখন বাসায় যাই। আচ্ছা চলো। বৃষ্টি, এখন আসছি কেমন? আচ্ছা আসো। মার্কেট থেকে দুজন বেরিয়ে আসলাম। মার্কেট থেকে বেরিয়ে কিছু দূর আসার পর হঠাৎ করে লামিয়ার কাঁধে রাখা ব্যাগটা ছিনতাই হয়ে গেল। আমি ব্যাগটা ফিরিয়ে আনার জন্য ছিনতাইকারীর পিছন পিছন দৌড় দিলাম। কিছু পথ দৌড়ানোর পর আমি ব্যাগ ধরে লাথি মেরে লোকটাকে মাটিতে ফেলে দিলাম। লোকটা উঠেই আমাকে ছুরি দিয়ে আঘাত করলো। আমি ছুরিটা হাত দিয়ে আটকে ঘুরতেই আমার হাত কেটে রক্ত বেরোতে শুরু করলো। লোকটা আমাকে আঘাত করেই ব্যাগটা রেখে দৌড়ে পালিয়ে গেল। আমি সেখান থেকে লামিয়ার কাছে চলে আসলাম। আমাকে দেখে লামিয়া বলল, তোমার হাত তো অনেকটা কেটে গিয়েছে। এইটা কিছু না, একটু পর ঠিক হয়ে যাবে। কিছু না মানে? তোমার হাতটা দাও তো। আরে বললাম তো কিছু হয়নি। আমি তোমার হাতটা দিতে বলেছি। আমি আমার হাতটা লামিয়ার দিকে এগিয়ে দিলাম। লামিয়া ওর ব্যাগ থেকে ব্যান্ডেজটা বের করে আমার হাত ব্যান্ডেজ করে দিল। তারপর আমি বাইকটা স্টার্ট দিয়ে
লামিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে বাইকটা রেখে আমরা দুজন ভিতরে চলে আসলাম। ভেতরে আসতেই আম্মু এসে আমাদের সামনে দাঁড়ালো। কিরে, তোর হাতে ব্যান্ডেজ করা কেন? আসলে হয়েছে কি আম্মু? থাক, আপনাকে আর বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না। আসলে আম্মু। লামিয়া আম্মুকে সব কথা খুলে বলল। ডাক্তারের কাছে গিয়েছিলি? না আম্মু, লামিয়াই ব্যান্ডেজ করে দিয়েছে। আচ্ছা, যা হবার হয়েছে। আমি টেবিলে খাবার দিচ্ছি, এগুলো রেখে খাবার খেতে আয়, কেমন? আচ্ছা আম্মু। তারপর আমি আর লামিয়া রুমে চলে গেলাম। লামিয়া রুমে এসে কাপড় চোপড় রেখেই রুম থেকে বেরিয়ে গেল। আমি ফ্রেশ হয়ে খাবার রুমে চলে আসলাম। খাবার টেবিলে গিয়ে বসতেই লামিয়া আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল। কিন্তু আমি খাবো কিভাবে? আমার হাত তো কাটা। এই কাটা হাত নিয়ে তো খাবার তুলতেও পারবো না। আমি চামিচ হাতে নিয়ে খাবার নাড়াচাড়া করছি আর এইসব কথা ভাবছি। এমন সময় লামিয়া বলল, কি হলো, খাচ্ছ না যে? আমার চামিচ দিয়ে খেতে ভালো লাগে না। তো কিভাবে খাবে? তুমি খাইয়ে দাও। আমি পারবো না। তাছাড়া অন্যরা দেখলে কি বলবে? কেউ কিছুই বলবে না, তুমি আমাকে খাইয়ে দাও। আচ্ছা, হা করো। লামিয়া ওর নিজ হাতে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি লামিয়ার দিকে। লামিয়ার উপর থেকে আমার চোখ যেন সরতেই চাইতেছে না। কিছু সময় পর আমি বললাম, তুমি খাবে না? তোমার খাওয়ার পর খাবো। তুমিও আমার সাথে খেয়ে নাও। না, আমি পরে খাবো। আমার সাথে খাইতে বলছে কিন্তু। চোখগুলো বড় বড় করে একটু রাগ দেখিয়ে বললাম, আচ্ছা, খাচ্ছি। তারপর লামিয়াও আমার সাথে খেয়ে উঠল। খাবার খাওয়ার পর আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসতে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সুন্দর করে রাফি নামটা ভেসে উঠল। আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো শাকিল। হ্যাঁ রাফি বল। তুই এখন কোথায়? কেন, বাসায়। দোস্ত, এখন তুই আমার সাথে দেখা করতে পারবি? কেন বলতো? তোকে একটা প্রয়োজনীয় কথা বলবো। কি কথা, এখানেই বল। না, এখানে বলা যাবে না, তুই আয়, পরে বলছি। আচ্ছা, কোথায় আসবো বল। রাফি ঠিকানা বলল। আমি বাইকটা স্টার্ট করে সোজা রাফির কাছে চলে গেলাম। সেখানে গিয়ে একটা ফাঁকা জায়গায় দুজন নীরব হয়ে বসে আছি। কিছু সময় পর আমি বললাম, রাফি বল, কি বলবি? দোস্ত, আমি তো একজনরে ভালোবেসে ফেলছি। সত্যি নাকি দোস্ত? কারে? তোর শালিকা মেঘলারে। কি বলছিস ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি মেঘলাকে ভালোবেসে ফেলেছি। সেই প্রথম যেদিন ওকে দেখেছিলাম সেদিনই মেঘলার প্রতি আমার ভালো লাগা কাজ করতে শুরু করছিল। আস্তে আস্তে সেটা ভালো লাগা থেকে ভালোবাসাতে রূপান্তরিত হয়েছে। আমি ওরে ছাড়া বাঁচবো না। ভাই, তুই প্লিজ আমার একটা প্রেম করিয়ে দে। আনা হয় দেব, কিন্তু আমার ট্রিট কই? দেব, আগে তুই আমার প্রেমটা করিয়ে দে, তারপর তুই যা খেতে চাইবি আমি তোকে সেই সব কিছু খাওয়াবো। ওকে, ডান। তারপর রাফির সাথে আরো কিছু সময় আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে আছি। এমন সময় মেঘলার নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কি করেন এখন? এই তো শুয়ে আছি। রাফি ভাইয়া, আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা বলো? আগে বলেন, রাগ করবেন না? না, করব না, বলো। আমি আসলে আপনাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। হোয়াট? কি বলছো এইসব? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। সেই প্রথম যেদিন আমি আপনাকে দেখেছি সেই দিনই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমার দোষটা কি জানতে পারি? তোমার কোনো দোষই নেই। আমি আসলে অন্য একটা মেয়েকে ভালোবাসি। কাকে? নাম কি তার? নাম তো বলা যাবে না। কালকে আমি পার্কে ওকে নিয়ে উত্তরের একটা বেঞ্চে বসে থাকবো, তখন তুমি এসে দেখে নিও, কেমন? ঠিক আছে, আমিও দেখতে চাই সে আমার থেকে কতটা সুন্দরী। কথাটা বলেই মেঘলা ফোনটা কেটে দিল। আমার জামাতে চুলকানির ওষুধ মিশিয়ে দেওয়া, এবার বোঝো কেমন লাগে। মেঘলা, তুমি শের হলে আমি শোয়া শের। এর কিছু সময় পরই লামিয়া রুমে চলে আসলো। লামিয়া রুমে এসে সোজা আমার পাশে শুয়ে পড়ল। লামিয়া এত সুন্দর করে ঠোঁটে লিপস্টিক দিয়ে রাখে যে আমার শুধু লামিয়ার ঠোঁটের লিপস্টিকের স্বাদ নিতে ইচ্ছে করে। লামিয়ার লিপস্টিকের স্বাদ নিতে আমি আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসলাম। আমার ঠোঁট দুইটা লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে আসতেই লামিয়া ওর হাতটা আমার মুখের উপর রেখে বাধা সৃষ্টি করলো। আমি লামিয়ার হাতটা সরিয়ে দিয়ে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে কিস করতে শুরু করলাম। লামিয়া কেমন যেন উন্মুক্ত হয়ে গেল। তারপর আমি লামিয়ার বুকের উপর থেকে ওর ওড়নাটা সরিয়ে ফেললাম। ওড়নাটা সরাতেই লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও
লামিয়াকে আমার বুকের মাঝে জড়িয়ে নিলাম। তারপর কি হলো তা আপনাদের না জানলেও চলবে। সকালে কারো চুলের পানি চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলে সামনে তাকিয়ে দেখি লামিয়া এইমাত্র গোসল করে এসেছে। লামিয়াকে দেখতে এখন অনেক মায়াবী লাগছে। আমার সামনে দাঁড়িয়ে ওর এই ভেজা চুলগুলোর পানি আমার চোখের উপর দিচ্ছে আর মিষ্টি মিষ্টি হাসছে। আমি বললাম, ওই এটা কি করছো? কি করলাম? তোমার ভেজা চুলের পানি আমার চোখের উপর দিচ্ছ কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। তাছাড়া এত বেলা হয়েছে, তাও ঘুম থেকে উঠছো না কেন? আর একটু ঘুমাই না। না, আর একটু ঘুমানো যাবে না। এখন ঘুমালে শুধু চুলের পানি না, পুরো বালতি ভর্তি পানি এনে উপরে ঢেলে দিব। তাই বুঝি? আমি লামিয়াকে টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিয়ে বললাম, এই ছাড়ো, ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না শুনি? আমার ঠোঁট দুইটা লামিয়ার দিকে এগিয়ে নিতে নিতে বললাম, এই না প্লিজ, এখন এইসব কিচ্ছু করো না। আমি এইমাত্র গোসল করে এসেছি। এখন তো আমি তোমার কোনো কথাই শুনবো না। আম্মু! কথাটা শুনেই আমি লামিয়াকে ছেড়ে দিলাম। লামিয়া আমার উপর থেকে উঠে দৌড়ে পালিয়ে গেল। কোথায় আম্মু? রুমের ভিতর কোথাও তো আম্মুকে দেখছি না। তার মানে লামিয়া আমাকে বোকা বানিয়েছে। তাই তো বলি, আম্মুর কথা বলেই এমন করে দৌড়ে পালিয়ে গেল কেন? উফ, আর একটু হলেই লামিয়ার ঠোঁটে লিপস্টিকের স্বাদ নিতাম, কিন্তু সেই সৌভাগ্য আর হয়ে উঠল না। আমি ফোনটা হাতে নিয়ে রাফিকে একটা ফোন করলাম। বেশ কয়েকবার রিং হওয়ার পর রাফি ফোনটা রিসিভ করলো। হ্যালো রাফি। হ্যাঁ বল। আজকে 10টায় কলেজ ক্যাম্পাসে আসতে পারবি? কেন বলতো? আসতে বলছি, আসবি। আচ্ছা। আমি ফোনটা রেখে দিলাম। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বাইকটা নিয়ে সোজা কলেজ ক্যাম্পাসে চলে আসলাম। কলেজ ক্যাম্পাসে এসে দেখি রাফি ক্যাম্পাসের বটগাছটার নিচে বসে আছে। আমি বাইকের উপর থেকেই রাফিকে ডাক দিলাম, রাফি এদিকে আয়। কি বলবি বল। চল বাইকে ওঠ। কেন? তোকে উঠতে বলছি, ওঠ। রাফি বাইকে উঠে বসলো। আমি বাইকটা স্টার্ট দিয়ে পাড়ার লোকাল রাস্তা পেরিয়ে মেইন রাস্তায় উঠলাম। মেইন রাস্তা থেকে সোজা পার্কে চলে আসলাম। পার্কে এসে রাফিকে নিয়ে উত্তরের একটি বেঞ্চে বসলাম। বসে কিছু সময় অপেক্ষা করার পর আমি মেঘলাকে ফোন করলাম। হ্যালো মেঘলা, তুমি কোথায়? এই তো আমি পার্কের উত্তর দিকে আসছি। রাফি ভাইয়া, আমি আপনাকে দেখতে পেয়েছি। কথাটা বলেই মেঘলা ফোনটা রেখে দিয়ে সোজা আমাদের সামনে এসে দাঁড়ালো। আমাকে দেখে মেঘলা আর মেঘলাকে দেখে রাফি অবাক হয়ে গেল। আমি বললাম, এই যে শালিকা, এইভাবে কি দেখছো? মানে দুলা ভাই, আপনি এখানে? আমার বন্ধুর সাথে প্রেম করবে আর আমি থাকবো না? না দুলা ভাই, আপনি ভুল বুঝছেন। সে আসলে আমাকে না, অন্য একজনকে ভালোবাসে। হাসছেন কেন দুলা ভাই? ওইটা রাফির নাম্বার না, ওইটা আমার নাম্বার। আপনার নাম্বার? হ্যাঁ, আমার নাম্বার। তোমার সাথে এতদিন আমি মজা করেছি। রাফি অন্য মেয়েকে না, রাফি শুধু তোমাকে ভালোবাসে। কিন্তু আমি তো এখন ওনাকে ভালোবাসি না। কেন? দেখেন না দুলা ভাই, এখন পর্যন্ত আমাকে প্রপোজই করতে পারলো না, আর বলে কিনা ভালোবাসি। এদিকে রাফির দিকে তাকিয়ে দেখি রাফি আমাদের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে। আমি এদিক ওদিক তাকিয়ে কোথাও ফুলের দোকান দেখতে পেলাম না। অবশেষে পাশের বাগান থেকে বাঁশের পাতা নিয়ে এসে রাফির হাতে দিয়ে বললাম, এই নে ধর। কি করবে এগুলো দিয়ে? কি করবি মানে? মেঘলারে প্রপোজ করবি? শেষ পর্যন্ত এই বাঁশের পাতা দিয়ে প্রপোজ করব? করবি, নে ধর। মেঘলার দিকে তাকিয়ে দেখলাম মেঘলা মিষ্টি মিষ্টি হাসছে। রাফি বাঁশের পাতাগুলো হাতে নিয়ে হাঁটু ভাঁজ করে বাঁশের পাতাগুলো মেঘলার দিকে এগিয়ে দিয়ে মেঘলাকে প্রপোজ করবে। মেঘলাও সেটা অ্যাকসেপ্ট করতে সময় নিল না। শুরু হলো ওদের নতুন পথ চলা। আমি বাইকের চাবিটা রাফির হাতে দিয়ে বললাম, এই নে বাইকের চাবি। এটা আমাকে দিচ্ছিস কেন? আজ সারাদিন বাইকটা তোর, তোর যেখানে ইচ্ছা সেখানে মেঘলাকে নিয়ে যাস। দোস্ত, তোকে কি বলে যে ধন্যবাদ দেব? আরে এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? এইটা তোর ফ্রেন্ড হিসেবে তো আমার দায়িত্ব ছিল। আচ্ছা আমি এখন আসি তাহলে। তারপর পার্ক থেকে বেরিয়ে মেইন রাস্তায় চলে আসলাম। কিন্তু এ কি, রাস্তায় তো একটা রিক্সাও দেখছি না। এখন কি আমাকে হেঁটেই বাসে যেতে হবে?
এতটা পথ হেঁটে গেলে তো আমার পায়ের 12টা বেজে যাবে। অবশেষে একটা রিক্সা দেখতে পেলাম। এই যে মামা, যাবেন? কোথায় যাবেন? আমি ঠিকানা বললাম। যাব, তবে 10টা টাকা বাড়াইয়ে দিয়েন। আচ্ছা চলেন। আমি রিক্সাতে উঠে বসলাম। রিক্সাতে উঠে বসতেই কোনো এক মেয়ের কথায় পেছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে তাকিয়ে দেখি বৃষ্টি দৌড়ে রিক্সার দিকে আসছে। এই যে মামা, আমিও যাব। বৃষ্টি, তুমি? হ্যাঁ আমি তোমার সাথে এক রিকশায় গেলে তোমার কোনো সমস্যা হবে? আরে না, আমার কি সমস্যা হবে, ওঠো। তা এখন কোথায় গিয়েছিলে? এই পাশে একটা কাজ ছিল, সেখানে। বৃষ্টি রিক্সাতে উঠে বসলো। রিক্সা তার আপন গতিতে চলছে। একটুখানি ছুটে চলা, আবার একটুখানি জ্যামে আটকে থাকা, সব মিলিয়ে ভালোই লাগছিল। আমরা দুজন নীরব হয়ে বসে আছি, কেউ কোনো কথাই বলছি না। দেখতে দেখতে আমার বাসা চলে আসলো। আমি রিক্সা থেকে নেমে আমার এবং বৃষ্টির দুজনেরই ভাড়া দিয়ে চলে আসলাম। বৃষ্টি আমাকে ভাড়া দিতে দিচ্ছিল না, তবুও এক প্রকার জোর করে ভাড়াটা দিয়ে চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকতেই দেখি লামিয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। লামিয়াকে দেখে মনে হচ্ছে আমার সামনে কোনো মানুষ না, আজ তো একটা ডাইনি দাঁড়িয়ে আছে। আমি একটু সামনে পা বাড়াতেই লামিয়া বলল, দাঁড়াও, আর এক পাও সামনে আসবে না। আমি দাঁড়িয়ে পড়লাম। কোথায় গিয়েছিলে? রাফির সাথে দেখা করতে। রাফির সাথে দেখা করতে গিয়েছিলে নাকি বৃষ্টির সাথে? কোনটা? বৃষ্টির সাথে আমার রাস্তায় দেখা হয়েছে। আমাকে আর বানিয়ে মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। বৃষ্টির সাথে কোন আবাসিক হোটেলে গিয়েছিলে? কথাটা শুনেই আমার মাথা গরম হয়ে গেল। রাগের বশে কষি একটা থাপ্পড় মারলাম লামিয়ার গালে। জানি না কিভাবে আচমকাই লামিয়ার উপর হাত উঠে গেল। মারো, আরো মারো, থেমে গেলে কেন? মারতে মারতে একদম শেষ করে ফেলো। তোমার মতো একজন ধর্ষকের স্ত্রী হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি মনে করেছিলাম পুরনো সব কিছু ভুলে জীবনটাকে আবার নতুন করে শুধু করব, কিন্তু সেটা আর হয়ে উঠল না। কথাটা বলেই লামিয়া কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। কিছু সময়ের জন্য আমার সব কিছু থমকে দাঁড়ালো। আমি সেখান থেকে ছাদে চলে আসলাম। ছাদে এসে অতীতে ছাদের কোণে লুকিয়ে রাখা সিগারেটের প্যাকেটটা বের করলাম। সিগারেটের প্যাকেট থেকে টানা 4টা সিগারেট একসাথে ধরিয়ে টানতে শুরু করলাম। সিগারেটের ধোঁয়া উড়াচ্ছি আর নিজের কষ্টগুলোকে বাষ্প করে উড়িয়ে দিচ্ছি। এরকম করতে করতে টানা 1 প্যাকেট সিগারেট শেষ করে ফেললাম। সন্ধ্যায় ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। রুমে এসে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তার কিছু সময় পর লামিয়া রুমে চলে আসলো। লামিয়া রুমে এসে আমাদের দুজনের মাঝে একটা বালিশ রেখে শুয়ে পড়ল। আমি বললাম, এইটা কি করছো? আমি তোমার সাথে এভাবে ঘুমাতে পারবো না। তোমার সমস্যা হলে আমি নিচে ঘুমাইতেছি। থাক, এই শীতের রাতে তোমাকে আর কষ্ট করে নিচে ঘুমাতে হবে না। তুমি আমার সাথে বিছানায় ঘুমাতে পারো। কথাটা বলেই লামিয়া অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়ল। তার কিছু সময় পর আমিও ঘুমিয়ে পড়লাম। মাঝ রাতে কারো বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি লামিয়া কেমন যেন করছে। ওর কপালে হাত রাখতেই আমার হাত জ্বলে যাচ্ছিল। আমার আর বুঝতে বাকি রইল না লামিয়া শরীরে জ্বর আসছে। জ্বরের কারণে ওর শরীর একদম পুড়ে যাচ্ছে। আমি বাটিতে পানি নিয়ে লামিয়ার কপালে জলপট্টি দিলাম। কিছু সময় পরপরই জলপট্টি শুকে যাচ্ছিল। লামিয়াকে জলপট্টি দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে সূর্যের রশ্মি চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে লামিয়ার দিকে তাকিয়ে দেখি লামিয়া এখনো ঘুমিয়ে আছে। আমি জ্বর দেখার জন্য লামিয়ার কপালে হাত রাখবো, এমন সময় লামিয়ার কথায় দাঁড়িয়ে পড়লাম। তুমি আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবে না। কেন? আমি চাই না তুমি তোমার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করো। আমি তো এখন তোমার স্বামী। ধর্ষক কখনো কারো স্বামী হতে পারে না। হ্যাঁ, লামিয়া তো ঠিকই বলেছে। আমি তো একজন ধর্ষক, আর ধর্ষকের কখনো কারো স্বামী হওয়ার কোনো অধিকার নেই। আমি সেখান থেকে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু রুমে এসে লামিয়ার পাশে বসে আছে। আমি বললাম, আম্মু, এত সকালে তুমি এখানে? তোর কি একটু জ্ঞান বুদ্ধি নেই? কেন আম্মু? কেন মানে, লামিয়া জ্বরে বিছানা থেকে উঠতে পারছে না, আর তুই একবারও ডাক্তারকে ফোন করিসনি? আম্মু, আমার ডাক্তার লাগবে না, একাই ঠিক হয়ে যাবে। বৌমা, তুমি চুপ করে শুয়ে থাকো।
কিরে তুই দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তারকে ফোন কর। করছি আম্মু। তারপর আমি টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে ডাক্তারকে ফোন করলাম। এইটা আমাদের পারিবারিক ডাক্তার। আমাদের পরিবারের কারো কোনো সমস্যা হলে ইনি চিকিৎসা করেন। 2-3 বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, আমি শাকিল বলছিলাম। ও আপনি বলুন, কি জন্য ফোন করেছেন? আসলে ডাক্তার সাহেব, আমার স্ত্রীর খুব জ্বর। আপনি যদি এসে একটু দেখতেন তাহলে অনেক ভালো হতো। আচ্ছা, আমি কিছু সময় পর আসছি। তারপর আমি ফোনটা কেটে দিলাম। সকাল প্রায় 9টার দিকে ডাক্তার সাহেব আসলো। লামিয়াকে দেখে ওর জন্য কিছু ওষুধ দিয়ে গেল। আমি ডাক্তারকে বিদায় করে দিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে কিছু সময় কাটানোর পর খাবার রুমে চলে গেলাম। সেখান থেকে লামিয়ার জন্য কিছু খাবার নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে এসে খাবারের প্লেটটা নিয়ে লামিয়ার সামনে আসলাম। নাও, খেয়ে নাও। আমি খাবো না। খেয়ে নাও বলছি। এগুলো খেয়ে আবার ওষুধ খেতে হবে। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আমি বলছি তো খাবো না। আমি লক্ষ্য করলাম কথাগুলো বলতে বলতে লামিয়ার 2 চোখের কোণে পানি চলে আসছে। কথাটা বলেই লামিয়া রাগের বশে খাবারের প্লেটটা ছুঁড়ে মাটিতে ফেলে দিল। খাবারের প্লেটটা মাটিতে ফেলে দিতেই বিকট একটা আওয়াজ হলো। আওয়াজটা শুনেই পাশের রুম থেকে আম্মু চলে আসলো। আম্মু এসে বলল, কিরে কি হয়েছে? কিছু না আম্মু। কিছু না মানে? তাহলে এত বিকট শব্দ হলো কেন? হাত থেকে খাবারের প্লেটটা পড়ে গিয়েছে। একটু সাবধানে কাজ করতে পারিস না? তুই গিয়ে খাবার নিয়ে আয়, আমি লামিয়াকে খাইয়ে দিচ্ছি। তারপর আমি সেখান থেকে খাবার রুমে চলে আসলাম। খাবার রুম থেকে অন্য একটা প্লেটে লামিয়ার জন্য খাবার নিয়ে আসলাম। আম্মু লামিয়াকে নিজ হাতে খাবার খাইয়ে দিল। রাতে ফোনটা রুমের ভিতর চার্জে দিয়ে খাবার খাওয়ার জন্য খাবার রুমে চলে আসলাম। এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে, শুধুমাত্র লামিয়া ছাড়া। লামিয়ার অসুস্থতার জন্য আম্মু ওকে আগে খাইয়ে দিয়ে এসেছে। আমি গিয়ে টেবিলে বসতেই আম্মু আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল। আমি খাবার আঙুল দিয়ে আওড়াচ্ছি আর বসে বসে লামিয়ার আমার প্রতি জন্মানো ঘৃণার কথা ভাবছি। এমন সময় আমার ছোট বোন সোনিয়ার কথায় বাস্তবে ফিরলাম। কি রে ভাইয়া, তুই খাচ্ছিস না কেন? কই, খাচ্ছি তো। শাকিল, বৌমার জ্বরের এখন কি অবস্থা? পূর্বের থেকে একটু কমেছে আব্বু। ওষুধগুলো ঠিক মতো খাওয়াচ্ছিস তো? হুম। আচ্ছা, এখন চুপচাপ খেয়ে নে। তারপর আমি খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমের সামনে আসতেই আমার ফোনটা বেজে উঠল। আমি রুমে আসার পূর্বেই লামিয়া ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওপাশের কথা শোনা যাচ্ছে না। আছে, তবে আপনি কে? ওপাশের কথা শোনা যাচ্ছে না। ও তুমি? ওপাশের কথা শোনা যাচ্ছে না। আমি লামিয়া। ভালো। এমন সময় আমি রুমের ভিতর ঢুকলাম। রুমের ভিতর ঢুকতেই লামিয়া আমার হাতে ফোনটা দিয়ে বলল, নাও কথা বলো। কে ফোন করেছে? কথা বললেই বুঝতে পারবে। লামিয়া আমার হাতে ফোনটা দিয়ে অন্যরকম একটা মুড নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি রুম থেকে বেরিয়ে বারান্দায় চলে আসলাম। হ্যালো, কে বলছেন? শাকিল, আমি বৃষ্টি। ও তুমি? কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করো এখন? আমি শুয়ে আছি। তুমি কি করো? এরকম আরো কিছু সময় কথা বলার পর আমি রুমে চলে আসলাম। রুমে এসে লামিয়ার দিকে লক্ষ্য করলাম ওর 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে। আমাকে দেখে লামিয়া ওর 2 চোখের পানি মুছে ফেলল। আমি সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এভাবে কাটতে থাকলো সময়। পেরিয়ে যেতে থাকলো দিনের পর দিন। কয়েকদিন পর ছাদের উপর গিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা ধরিয়ে আপন মনে টানতে শুরু করলাম। নিজের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে উঠিয়ে দিচ্ছি আর দূরের ওই নীল আকাশটার দিকে তাকিয়ে আছি। এমন সময় লামিয়া ছাদে চলে আসলো। লামিয়া ছাদে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তুমি আবার সিগারেট খাচ্ছ? তাতে তোমার কি? আমার কি মানে? তোমাকে না বলেছি তুমি সিগারেট খাবে না? তুমি আমার কে যে আমি তোমার কথা শুনবো? আমি তোমার বিয়ে করা বউ, আর তুমি আমার স্বামী। আরে আমি তো একজন ধর্ষক, আর ধর্ষক কখনো কারো স্বামী হতে পারে না। হ্যাঁ, আমি তো একজন ধর্ষক, আর ধর্ষকের কখনো কারো স্বামী হওয়ার কোনো অধিকার নেই। ধর্ষকরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, যাদের কেউই পছন্দ করে না। কথাটা বলেই আমি ছাদ থেকে রুমে চলে আসলাম। রুমে এসে বাইকটা নিয়ে চললাম বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। আমি বাইকটা টং চায়ের দোকানের সামনে দাঁড় করালাম। চায়ের দোকানে কিছু সময় বসে থাকার পর
আমার সব বন্ধুরা সেখানে চলে আসলো। আমি বন্ধুদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আমার এক বন্ধু বলল, কি রে, বিয়ে করে আর বাসা থেকে বের হতে চাস না? বাসায় সুন্দরী বউ রেখে বাইরে বের হতে মন চায় না, তাই না? না রে দোস্ত, আসলে তেমন সময় হয়ে ওঠে না। থাক, আমাদেরকে আর মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন বাদ দে তো এইসব। না না মাম্মা, ওইটা বললে তো হবে না। নতুন বিয়ে করলে আমাদের ট্রিট কই? এখন তোদের সকলকে ট্রিট দিতে হবে। হ্যাঁ দিতে হবে, চল। কোথায়? কোথায় মানে? রেস্টুরেন্টে। এখন আমার কাছে তো এত টাকা হবে না। সেটা বললে তো শুনবো না। ওরা আমাকে এক প্রকার জোর করেই রেস্টুরেন্টে নিয়ে গেল। এক একটা কিভাবে খাচ্ছে দেখেন। হারামজাদারা মনে হয় আমাকে ফকির করে ছাড়বে। যখন যার যা লাগছে সব কিছু একসাথে অর্ডার দিচ্ছে। খাওয়া দাওয়া শেষে ওইটার এসে বিলের স্লিপটা হাতে ধরিয়ে দিল। হায় আল্লাহ, টানা 10,010 টাকা বিল করে ফেলছে। হালারা তো আমার 12টা বাজিয়ে ছেড়েছে। এখন আর কি করার, টাকাগুলো দিয়ে সেখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর কিছু সময় পর ফ্লোরের দরজা খুলে দেওয়া হলো। দরজাটা খুলতেই আমি অবাক হয়ে গেলাম। দরজার সামনে দেখি মেঘলা দাঁড়িয়ে আছে। আরে মেঘলা, তুমি কখন আসলে? এই তো একটু আগে। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এখানেই দাঁড়িয়ে কথা বলবেন নাকি ভেতরে আসবেন? আমি সেখান থেকে ভেতরে চলে আসলাম। আমার শালিকাটা তো হেব্বি দেখতে। আগে জানলে লামিয়ারে না মেঘলারই বিয়ে করে নিয়ে আসতাম। তবে একদিক থেকে ভালোই হয়েছে, একসাথে 2 বউ পেয়েছি, একটার সাথে আরেকটা ফ্রি। বউয়ের ছোট বোন মানে শালিকা তো বউয়ের মতোই, তাই না? রুমে এসে বসার কিছু সময় পরই আম্মু আমাকে ডাক দিল। কাছে আসতেই আম্মু একটা ব্যাগ হাতে ধরিয়ে দিল। শাকিল শোন। জি আম্মু বলো। এই টাকাগুলো ধর। আমার হাত খরচ দিচ্ছ বুঝি? তোর হাত খরচ তো আগেই দিয়ে দিয়েছে। তাহলে এখন টাকা দিচ্ছ কেন? মেঘলা আসলে টাকাগুলো দিয়ে বাজার করে নিয়ে আয়। আমি রুম থেকে বেরিয়ে রাস্তায় আসলাম। রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে বাজারে চলে গেলাম। এক একটা জিনিসের কি দাম রে বাবা! দামের কারণে জিনিসগুলো সামনে যেতে ইচ্ছে করে না। বাজার করতে করতে বিকাল হয়ে গেল। বাজার থেকে একটু ফাঁকে এসে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে বসে বসে ল্যাপটপ চালাইতেছি। এমন সময় লামিয়া রুমে আসলো। রুমে আসার পর লামিয়া বলল, ঘুমাবে কখন তুমি? তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পর ঘুমাবো। মেঘলা কালকে ওর সাথে আমাদের যেতে বলছে। তুমি যাও, আমি যাব না। তুমি কেন যাবে না? এমনিতেই। তোমাকেও আমার সাথে যেতে হবে। আমি বললাম না যাব না। তুমি না গেলে আমি কখনো আর এই বাড়িতে ফিরে আসবো না। ওকে, আমি যাব। এবার হ্যাপি? আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। তারপর লামিয়া ঘুমিয়ে পড়ল। তার কিছু সময় পর আমিও বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ রে আল্লাহ, এটা মেয়ে না অন্য কিছু? আজ তো একটা ডাইনি আমার জীবনটার একদম 13টা বাজিয়ে ছেড়েছে। সকালে কারো উচ্চ শব্দের কারণে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে বিছানার সামনে তাকিয়ে দেখি লামিয়া দাঁড়িয়ে আছে। ওই ওঠো, এত বেলা করে ঘুমাচ্ছ কেন? উঠবে নাকি বিছানার উপর পানি ঢেলে দিব? পানির কথা শুনেই আমি বিছানা থেকে উঠে পড়লাম। একে তো শীতের সময়, তার উপর সকালবেলা। এখন পানি ঢেলে দিলে আমার কি অবস্থা হবে তা ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। আমি বিছানা থেকে উঠে বললাম, কি হয়েছে? এত সকালে ডাকাডাকি করছো কেন? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেতে আসো, আমাদের 10টার দিকেই রওনা দিতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। লামিয়ার যাওয়ার কথা শুনে আমার নীল শাড়িটার কথা মনে পড়ে গেল। সেই নীল শাড়ি যেটা লামিয়াকে দেওয়ার জন্য 2 দিন আগে এনেছিলাম, কিন্তু লামিয়াকে দেব করে আর দেওয়া হয়নি। শাড়িটা পরলে লামিয়াকে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি বিছানা থেকে উঠে সোজা আলমারির কাছে চলে গেলাম। সেখান থেকে শাড়ির ব্যাগটা নিয়ে এসে লামিয়ার হাতে দিলাম। এইটা কি? ব্যাগটা খুললেই বুঝতে পারবে। এত সুন্দর শাড়ি? তোমার জন্য। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। চেষ্টা করো, দেখো ঠিক পারবে। তারপর আমি সেখান থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে চলে আসলাম। ডাইনিং রুমে এসে দেখলাম শুধু আমি ছাড়া সবাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। আমি গিয়ে বসতেই আম্মু আমার জন্য খাবার বেড়ে দিল। সকালের খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমের দরজার সামনে আসতেই দেখি লামিয়া শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। আমি লামিয়ার দিকে আর চোখে তাকালাম। লামিয়া আমার দিকে তাকিয়ে বলল, ওই এভাবে তাকিয়েছো কেন? তোমার শাড়ি পরা দেখছি। মজা নিচ্ছ তাই না? মজা নেব কেন? তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না, শাড়িটা একটু পরিয়ে দেবে? আমি পারবো না পরাতে।
পরিয়ে দাও না প্লিজ। কি আর করব, একে তো মেয়ে মানুষ, তার উপর ঘরের বউ, তার অনুরোধ কি আর ফেলতে পারি। আমি লামিয়ার সামনে চলে আসলাম। লামিয়ার সামনে এসে শাড়িটা নিয়ে লামিয়াকে পরিয়ে দিলাম। শাড়িটা পরানোর সময় হাতের 3 আঙ্গুল দিয়ে ভাঁজ করে কোমরের ভিতর গুজে দিতেই লামিয়া কেমন জানি শিউরিয়ে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এমন সময় মেঘলা রুমে চলে আসলো। মেঘলাকে দেখেই লামিয়া আমাকে ছেড়ে দিল। দুলা ভাই, আপনি তো বেশ ভালো শাড়ি পরাতে পারেন। তাই বুঝি? হ্যাঁ, তাই তো দেখছি। আপু তোর হয়েছে? দুলা ভাই, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, আমি আপনাদের জন্য গাড়িতে বসে অপেক্ষা করছি। আচ্ছা। তারপর মেঘলা রুম থেকে বেরিয়ে গেল। আমরা দুজনে রেডি হয়ে গাড়ির সামনে চলে আসলাম। আমি এবং লামিয়া পিছনে বসে আছি, আর মেঘলা গাড়ি ড্রাইভ করছে। লামিয়াকে নীল শাড়িতে দেখতে যা লাগছে না, লামিয়াকে দেখে আর চোখ ফেরাতে ইচ্ছে করছে না। দেখতে দেখতে লামিয়া আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। লামিয়ার ওই ঘুম জড়ানো মুখটা দেখতে আরও সুন্দর লাগছে। আমি অপলক দৃষ্টিতে শুধু লামিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে করা ব্রেক করাই লামিয়া ঘুম থেকে উঠে পড়ল। সামনে তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। আমি মেঘলাকে বললাম, কি হলো মেঘলা, গাড়িটা এখানে দাঁড় করালে কেন? দুলা ভাই, সামনে তাকিয়ে দেখেন। কি দেখবো? দীর্ঘ গাড়ির শাড়ি। চোখ তুলে তাকাতেই মাথাটা ঘুরতে শুরু করলো। সামনে তাকিয়ে দেখি যানবাহনের দীর্ঘ জ্যাম লেগে আছে। শহর এলাকার এটা পুরাতন দৃশ্য। এখানে প্রায়ই এভাবে গাড়ির জ্যাম লেগে থাকে। একবার জ্যাম লাগলে তো আর 1-2 ঘন্টার নিচে ছাড়তেই চায় না। আমি এদিক ওদিক তাকিয়ে আছি। হঠাৎ করে একটি গাড়ির উপর চোখ পড়তেই আমার চোখ আটকে গেল। আমাদের পাশের গাড়িটার দিকে তাকিয়ে দেখি বৃষ্টি গাড়িতে বসে আছে। আমাকে দেখে বৃষ্টি এবং বৃষ্টিকে দেখে আমি গাড়ির কাজটা খুলে দিলাম। এদিকে লামিয়া আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই যে বউকে নিয়ে এদিকে কোথায় যাচ্ছ? কোথায় আর, বউয়ের বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। ও, তুমি কোথায় যাচ্ছ? সামনে একটা কাজ ছিল, সেটা সেরে আসছি। বাহ লামিয়া, তোমাকে নীল শাড়িতে তো বেশ সুন্দর লাগছে। এটা ওনার পছন্দ করা শাড়ি। যাই বলো, শাকিলের পছন্দ আছে কিন্তু। কথা বলতে বলতে এক পর্যায়ে জ্যামটা ছেড়ে গেল। গাড়ি আবার তার নিজ গতিতে চলতে শুরু করলো। আমি জানি লামিয়া বৃষ্টির সাথে আমার কথা বলা পছন্দ করে না, কিন্তু কি করব বলেন, প্রথম প্রেম বলে কথা সহজে কি ভোলা যায়? আমি যখন বৃষ্টির সাথে কথা বলছিলাম, লামিয়া তখন আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়েছিল। লামিয়ার মনের মধ্যে তখন অন্য একটা ঝড় বইছিল। লামিয়া জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আর নীরবে 2 চোখের অশ্রু ফেলছে। লামিয়া আমার আর বৃষ্টির কথা বলা একদমই সহ্য করতে পারে না। আর কোনো স্ত্রী বা তার স্বামীর সাথে অন্য একটা মেয়েকে এভাবে ঘনিষ্ঠ হয়ে কথা বললে সহ্য করতে পারে বলেন? আমি লামিয়ার উপর হাত রাখতেই লামিয়া আমার হাতটা সরিয়ে দিল। আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবে না। রাগ করছো তাই না? আমি কারো উপর রাগ করি না। আর আমি তোমার কে যে তোমার উপর রাগ করব? তুমি আমার বিয়ে করা বউ। তুমি যদি আমাকে বউ বলেই মানতে, তাহলে আর এমনটা করতে পারতে না। কেমন করলাম? তুমি সেটা ভালো করেই জানো। আর নিজের স্বামী অন্য একজনের সাথে কথা বললে কারই বা ভালো লাগে? কথাটা বলতে বলতে লামিয়ার 2 চোখ বেয়ে অশ্রু নেমে আসলো। লামিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আরও উচ্চস্বরে কান্না করতে শুরু করলো। আমি লামিয়াকে আমার বুকে জড়িয়ে নিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। সত্যি তো, নিজের স্বামীর সাথে অন্য একজনকে এভাবে ক্লোজভাবে কথা বলতে দেখলে কারই বা ভালো লাগবে বলেন? লামিয়াকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা যে আমার জানা নেই। দেখতে দেখতে গাড়িটা লামিয়াদের বাসার সামনে চলে আসলো। আপু তোরা যা, আমি গাড়িটা রেখে আসছি। ওকে। লামিয়া ওর 2 চোখের অশ্রু মুছে রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই লামিয়ার মা, মানে আমার শাশুড়ি মা, এসে দরজা খুলে দিল। আমাদেরকে দেখে সে অনেক খুশি হয়েছে। কিরে মা, কেমন আছিস? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তা জামাইকে নিয়ে এভাবেই দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরে নিয়ে আসবি? যাচ্ছি, চলো। আমরা রুমের ভিতর ঢুকলাম। আমি জানি লামিয়ার মনের ভিতর এখনো ঝড় বইছে, কিন্তু লামিয়া সেটা প্রকাশ করছে না। বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে নিচ্ছে। রুমে এসে জিনিসপত্র রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই মেঘলা রুমে চলে আসলো। মেঘলা এসে বলল, আপু আম্মু তোদের খেতে ডাকছে। তুই যা, আমরা আসতেছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। যা। মেঘলা রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় এসে বসে পড়লাম।
লামিয়া একবার আমার দিকে তাকিয়ে আবার চোখটা নামিয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে এসে আমার দিকে তাকিয়ে বলল, চলো এবার। কোথায়? কোথায় মানে? ড্রয়িং রুমে। তুমি যাও, এখন আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে? খাবে, চলো বলছি। লামিয়া আমাকে এক প্রকার জোর করেই ডাইনিং রুমে নিয়ে গেল। লামিয়ার মতো এমন মায়াবী একটা বউকে রেখে অন্য মেয়ের দিকে তাকানো কি আমার ঠিক হচ্ছে? মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমার কত কেয়ার করে। আজ পর্যন্ত আমাকে না খাইয়ে ও একটা দানাও কোনোদিন মুখে দেয়নি। ওর মতো একটা লক্ষ্মী মেয়েকে রেখে অন্য মেয়ের সাথে সময় কাটানো আমার একদমই ঠিক হয়নি। আমি আর বৃষ্টির সাথে কোনো যোগাযোগই রাখবো না। বৃষ্টিকে নিয়ে আমি আর ভাববো না। লামিয়ার মতো এমন মায়াবী একটা বউকে রেখে অন্য মেয়ের দিকে তাকানো কি আমার ঠিক হচ্ছে? মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমার কত কেয়ার করে। আজ পর্যন্ত কোনো দিন আমাকে না খাইয়েও একটা দানাও মুখে তোলেনি। ওর মতো একটা লক্ষ্মী মেয়েকে রেখে অন্য মেয়ের সাথে সময় কাটানো আমার একদমই ঠিক হয় না। আমি আর বৃষ্টির কথা ভাববো না, ওর সাথে কোনো যোগাযোগও রাখবো না। এসব কথা ভাবতে ভাবতে ডাইনিং রুমে চলে আসলাম। ডাইনিং রুমে এসে লামিয়া আমার পাশের চেয়ারটাতে বসলো। মেঘলা আমাদের জন্য প্লেটে খাবার বেড়ে দিল। খাবার খাওয়ার এক পর্যায়ে হঠাৎ করে আমি বিষম খেলাম। লামিয়া গ্লাসে পানি নিয়ে আমার মুখের সামনে ধরল। আমি একবার গ্লাসের দিকে তাকিয়ে আবার লামিয়ার মুখের দিকে তাকালাম। লামিয়ার ওই মায়াবী মুখটার দিকে তাকাতেই আমি স্বাভাবিক হয়ে গেলাম। সত্যি অন্যরকম একটা মায়া আছে লামিয়ার মুখে। রাতে বাসার ছাদে বসে আছি আর দূরের ওই মেঘাচ্ছন্ন আকাশটার দিকে তাকিয়ে আছি। দক্ষিণ দিকে ঠান্ডা হাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ, একটু পরপর বিদ্যুৎ চমকে চারদিকে আলো ছড়ানো, সব মিলিয়ে ভালোই লাগছিল। এমন সময় কারো কথায় পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি লামিয়া দাঁড়িয়ে আছে, হাতে লাল চুড়ি, পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে লামিয়াকে। এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? রুমে বসে ভালো লাগছিল না, তাই একটু ছাদে আসলাম। ছাদে দাঁড়িয়ে কি করছো? এই মেঘাচ্ছন্ন আকাশটাকে দেখছিলাম। রুমে চলো, আর একটু পর বৃষ্টি নেমে পড়বে। কথাটা বলার সাথে সাথে জোরে একটা বিদ্যুৎ চমকালো। লামিয়া ভয় পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েদের হাড় দুর্বল, তাই এমনটা হয়ে থাকে। কোনো উচ্চ শব্দ পেলেই মেয়েরা চমকে ওঠে। লামিয়ার বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। দেখতে দেখতে আকাশের বুক থেকে হালকা হালকা বৃষ্টি নামতে শুরু করলো। এদিকে লামিয়া এখন আমাকে জড়িয়ে ধরে আছে। লামিয়া চলো রুমে যাই, আর একটু পর মুষলধারে বৃষ্টি নামতে শুরু করবে। আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজবো, চলো না দুজন বৃষ্টিতে ভিজি। পাগলামি করো না, বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে। আসুক, তাতে কি, আমি বৃষ্টিতে ভিজবো ব্যাস। ঠিক আছে তুমি ভেজো, আমি চললাম। কথাটা বলেই আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। লামিয়াও আমার পিছন পিছন নিচে চলে আসলো। আমি জানতাম আমি না ভিজলে লামিয়াও ভিজবে না, আর তাছাড়া এখন ভিজলে জ্বর তো নিশ্চিতভাবে আসবে। রুমে এসে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছু সময় পর লামিয়াও এসে আমার পাশে শুয়ে পড়ল। আকাশের বুক চিরে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করলো। বাহিরের বৃষ্টি ঠান্ডা হাওয়ায় দু চোখে ঘুম চলে আসছে। হঠাৎ করে আবার বিদ্যুৎ চমকালো। লামিয়া ওর বুকের সাথে আমার বুক লাগিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখি লামিয়া আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। লামিয়াকে যতই দেখছি ততই ওর মায়ায় জড়িয়ে যাচ্ছি। কেন জানি না, লামিয়ার প্রতি আমার ভালো লাগা কাজ করতে শুরু করেছে। ওর মতো একজন নিষ্পাপ মেয়েকে আমি নরপশুর মতো একসময় ধর্ষণ করেছিলাম। এইটা ভাবতেই নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। এমন সময় কারো কথায় ঘোর কাটলো আমার। এদিকে লামিয়া ঘুম থেকে উঠে পড়ল। দুলা ভাই আসতে পারি? আরে মেঘলা আসো, আপনার জন্য চা নিয়ে এসেছি। টেবিলে রেখে যাও। আচ্ছা দুলা ভাই, একটা কথা বলি। বলো। আপনাদের রোম্যান্সটা দরজা আটকে করলে ভালো হয় না? তুই গেলি এখান থেকে? কথাটা বলতেই মেঘলা চায়ের কাপ টেবিলে রেখে মিষ্টি মিষ্টি হাসতে হাসতে দৌড়ে চলে গেল। এদিকে লামিয়া লজ্জায় বিছানার পাশ থেকে ওড়নাটা নিয়ে শরীরের উপর দিয়ে ওয়াশরুমে চলে গেল। সেই কখন থেকে ডাইনিং রুমে সকলে বসে আছি। লামিয়ার বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। এদিকে আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে। এখন পর্যন্ত তার আসার কোনো নাম গন্ধই নেই। ওই তো উনি চলে এসেছেন। লামিয়ার বাবা এসে আমার সামনের চেয়ারটাতে বসলো। কিরে, জামাইকে এখনো পর্যন্ত খাবার দিসনি কেন?
আব্বু দুলাভাই বলছিল আপনার সাথে খাবে। তাই বলে এত সময় বসিয়ে রাখবি? না বাবা, ঠিক আছে। জামাইকে খেতে দে। দিচ্ছি আব্বু। মেঘলা সকলের জন্য খাবার বেড়ে দিল। যে যার মতো করে খাবার খেতে শুরু করলো। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আমার শ্বশুর বাবা বলল, মেঘলা শোন। জি আব্বু বলো। বিকালে লামিয়া এবং জামাইকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাবি? কেন আব্বু? এই সময় সেখানে বসন্তের মেলা বসে। লামিয়া এবং জামাইকে বসন্তের মেলাটা ঘুরিয়ে দেখাবি। ওয়াও আব্বু, তাহলে তো ভালোই হয়। এই সুযোগে দাদি, ফুপি এবং চাচা চাচির সাথে কয়েকটা দিন কাটানোও যাবে। কিন্তু আব্বু, সে তো অনেক দূর। তাতে কি হয়েছে? গাড়ি আছে, গাড়ি নিয়ে যাবি। জামাই, এই নাও গাড়ির চাবি। এইটা আমাকে দিচ্ছেন কেন বাবা? গাড়িটা তুমি ড্রাইভ করে নিয়ে যাবে। বসন্ত মেলা, বসন্তের শুরুতেই এই মেলাটা হয়ে থাকে। এখানে নানা রঙের নানা পেশার মানুষ বেড়াতে আসে। বসন্ত মেলায় বিভিন্ন রকমের ফুল, শীতের পিঠাসহ আরও অনেক কিছু পাওয়া যায়। সাধারণত বসন্তের সৌন্দর্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে এই মেলা উদযাপিত হয়। সেই কখন থেকে গাড়ির ভিতরে বসে আছি, এখন পর্যন্ত ওদের আসার কোনো চিহ্ন মাত্র দেখছি না। মেয়ে মানুষ এইরকমই, একবার সাজতে বসলে আর উঠতেই চায় না। জানি না আর কত সময় এভাবে বসে থাকতে হবে। বেশ কিছু সময় অপেক্ষা করার পর লামিয়া এবং মেঘলা চলে আসলো। দুজনকে দেখতে যা লাগছে না, দেখে মনে হচ্ছে যেন দুটো ডানাকাটা পরি আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। ওদেরকে দেখে প্রশংসা না করে পারলাম না। গাড়ির কাছে এসে মেঘলা বলল, এই যে দুলাভাই, এমন করে কি দেখছেন? তোমাকে। আমাকে আবার দেখার কি হলো? শাড়িতে তোমাকে বেশ লাগছে কিন্তু। তাই নাকি দুলাভাই? তাই তো দেখছি। আমার দিকে চোখটা না দিয়ে আপনার বউয়ের দিকে দেন। তুমি তো আমার সেকেন্ড বউ। কি বলছেন? তাই তো। বউয়ের ছোট বোন মানে শালিকা, তো বউয়ের মতোই তো, তাই না? হয়েছে, আর মজা করতে হবে না, এবার চলো। চলো। তারপর গাড়িটা স্টার্ট করলাম। গাড়িটা নিজ গতিতে চলছে। নানা রঙের মানুষের নানা জায়গায় ছুটে চলার পথ একটাই। এখানে বিভিন্ন গাড়ি বিভিন্ন গতিতে ছুটে চলেছে। প্রায় 3 ঘন্টা অপেক্ষার পর হাইওয়ে পেরিয়ে গ্রামের লোকাল রাস্তায় ঢুকলাম। গ্রামের রাস্তায় পথ চলার মজাটাই অন্যরকম। চারিদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। কৃষক ফসলি জমিতে ফসল ফলাচ্ছে। গাছে গাছে বসন্তের ফুল ফুটে রয়েছে। পাখিরা কিচির মিচির করে ডাকছে। সব মিলিয়ে ভালোই লাগছিল। হঠাৎ করে একটা পিচ্চি মেয়ে হাতে ফুলের ঝুড়ি নিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে গাড়িটা থামানোর জন্য হাত দিয়ে ইশারা দিল। মেয়েটার পরনে একটা লাল জামা। জামাটার বিভিন্ন জায়গায় সেলাই করা এবং অনেক ময়লা জমানো। আমি গাড়িটা দাঁড় করালাম। গাড়িটা দাঁড় করিয়ে গ্লাসটা খুলে দিতেই মেয়েটা বলল, ভাইয়া, আপুদের জন্য 2টা ফুল নেন না। আমাদের তো এখন ফুল লাগবে না। নেন না ভাইয়া, আজ একটা ফুলও বিক্রি হয়নি। ঘরে আমার অসুস্থ মা রয়েছে। ফুলগুলো বিক্রি করে মার জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে। তুমি খেয়েছো? না ভাইয়া, আমি খেলে মার জন্য ওষুধ নিয়ে যেতে পারবো না। বাড়িতে তোমার কে কে আছে? একমাত্র মা ছাড়া আমার আর কেউ নেই। তোমার বাবা নেই? না, আমার জন্মের 2 বছর পরই বাবা মারা গেছে। মেয়েটার কথাগুলো শুনে অজান্তেই চোখের কোণা দিয়ে অশ্রু চলে আসলো। আমি মানিব্যাগ থেকে 1000 টাকার 2টা নোট বের করে মেয়েটার হাতে দিলাম। ভাইয়া, এত টাকা দিচ্ছেন কেন? আমার ফুলের দাম তো মাত্র 50 টাকা। এই টাকাগুলো দিয়ে তুমি রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে তোমার মায়ের জন্য খাবার এবং ওষুধ নিয়ে যাবে। না ভাইয়া, এই টাকাগুলো আমি নিতে পারবো না। কেন? আমার মা বলেছে কারো কাছ থেকে যেন বিনা কাজে কোনো টাকা না নেই। বড় ভাই থেকে টাকা নিতে কোনো কাজ করার প্রয়োজন হয় না বলেই পিচ্চিটার হাতে টাকাগুলো দিয়ে চলে আসলাম। আমাদের গাড়িটা যতদূর পর্যন্ত দেখে যাচ্ছিল, পিচ্চিটা তত দূর পর্যন্ত আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আজকালকার দিনে কয়জনই বা ওদের মতো অসহায় মানুষদের কথা ভাবে? সবাই শুধু তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। কেউ তাদের দিকে করুণার দৃষ্টিতেও তাকায় না। সবাই তাদেরকে ঘৃণার দৃষ্টিতে দেখে। আরও কিছু পথ চলার পর গাড়িটা লামিয়াদের গ্রামের বাড়িতে ঢুকালাম। বাহ, গাড়িটা বেশ সুন্দর দেখতে তো। বাড়ির চারদিকটা ঘিরে নারিকেল এবং সুপারি গাছ। গেটের সামনে বিভিন্ন রকমের ফুলের গাছ। বাড়ির পাশে বিশাল বড় একটা পুকুর। বাড়িটাকে দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন তার সব সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে। আরে লামিয়া, তোরা কখন আসলি? এই তো মাত্র আসলাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না চাচি আম্মা। মা দেখেন কারা এসেছে। কি হয়েছে বৌমা?
এত ডাকাডাকি করতেছো কেন? ও মা গো, এ কি দেখছি? এতদিন পর তোদের দাদির কথা মনে পড়লো? না দাদি, তোমার কথা তো আমাদের সব সময় মনে পড়ে। আমি গাড়িটা রেখে এসে লামিয়ার পাশে দাঁড়ালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে নাতনি জামাই যে, কেমন আছো ভাই? আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমার আর ভালো থাকা, এই অসুস্থ শরীর নিয়ে ভালোভাবে হাঁটা মেলাও করতে পারি না। লামিয়া, জামাইকে নিয়ে আসবি, একটাবার ফোন করে বলবি না? তোমাদের জামাইকে গ্রামের বসন্ত মেলা দেখাতে নিয়ে আসলাম। ভালো করছিস, এখন তোরা রুমে যা। তারপর আমরা সকলে রুমে চলে আসলাম। অনেকটা পথ জার্নি করে এসেছি, শরীরটা অনেক খারাপ লাগছে, তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। রাতে লামিয়া এসে ঘুম থেকে উঠিয়ে খাবার খাওয়ার জন্য ডাইনিং রুমে নিয়ে গেল। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে কিছু সময় বসে থাকার পর লামিয়া রুমে চলে আসলো। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার সামনে আসতেই একটা চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে লামিয়া, এমন করছো কেন? লামিয়া কিছু বলছে না, শুধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি হলো, বলো কি হয়েছে? ওই দিকে দেখো। কি দেখবো? আরে দেখোই না। আমি রুমের দেওয়ালের দিকে তাকালাম। হাসছো কেন? আরে ওইটা তো একটা আরশোলা। তুমি জানো না আমি আরশোলা দেখে অনেক ভয় পাই? আচ্ছা দাঁড়াও, আমি আরশোলাটাকে তাড়িয়ে দিচ্ছি। আমি লামিয়াকে আমার বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। আমাদেরকে দেখে মনে হচ্ছে যেন দুটি মনের একটি দেহ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে নিলাম। নাস্তা করার পর বাড়ির পাশের পুকুরটাতে বসে আছি আর বিভিন্ন প্রজাতির মাছের দল বেঁধে চলা দেখছি। বেশ কিছু সময় পর মেঘলা সেখানে আসলো। মেঘলা এসে বলল, দুলাভাই চলেন। কোথায়? আর একটু পর আমরা মেলাতে ঘুরতে যাব, আপনি রেডি হয়ে নিন। আচ্ছা চলো। আমরা রুমে চলে আসলাম। রুমে আসতেই আমি টাসকি খেয়ে গেলাম। দেখি লামিয়া একটা হলুদ রঙের শাড়ি পরে মাত্র ওয়াশরুম থেকে বের হলো। লামিয়াকে দেখে মনে হচ্ছে যেন বসন্ত তার সব সৌন্দর্য ওর মাঝে উজাড় করে দিয়েছে। লামিয়ার পরনে হলুদ রঙের শাড়ি, হাতে লাল রঙের চুড়ি, পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে। আমিও আর দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। মেলায় যাওয়ার সময় লামিয়ার ওর চাচাতো বোন নীলাকে সাথে করে নিয়ে গেল, কারণ এই গ্রামের সব কিছু নীলার চেনা। ওকে সাথে করে নিয়ে গেলে উপকার ছাড়া অপকার হবে না। লামিয়া, মেঘলা, নীলা গাড়িতে বসে আছে আর আমি গাড়িটা ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। কিছু পথ চলার পর আমরা মেলায় চলে আসলাম। গাড়িটা একটু সাইডে রেখে এসে সবাইকে নিয়ে মেলার ভিতর ঢুকলাম। মেলায় ঢুকে ওরা নিজেদের মতো করে কেনাকাটা করছে আর আমি মেলার একপাশে এসে ঘোরাঘুরি করছি। হঠাৎ করে আমার চোখে পড়ল একটা সাদা রঙের ঝিনুকে নূপুরের উপর। নূপুরটাকে দেখতে বেশ সুন্দর লাগছে। এই নূপুর দুটি লামিয়ার পায়ে অনেক সুন্দর মানাবে। আমি দোকানদারকে নূপুরটা দেখিয়ে বললাম, ভাইয়া ওই নূপুরটা দেখি তো। কোনটা এটা? হ্যাঁ ওটাই। এই নিন। এটার দাম কত ভাইয়া? জি, এটার দাম 500 টাকা। ওকে, এটা প্যাক করে দিন। দোকানদার নূপুরটা প্যাক করে দিল। আমি সেখান থেকে লামিয়াদের কাছে চলে আসলাম। সেখানে এসে দেখি ওরা এখনো জিনিসপত্র কেনাকাটা করতেই ব্যস্ত হয়ে আছে। মেয়ে মানুষ কেন যে এমন হয় বুঝি না। পুরো দোকান ধরে নিলে ওদের ইচ্ছা শেষ হবে না। আমি গিয়ে লামিয়ার পিছনে দাঁড়ালাম। লামিয়ার পিছনে দাঁড়িয়ে বললাম, তোমাদের হলো? আর একটু দুলাভাই। আচ্ছা দেখো তো এই শোপিসটা কেমন? বাহ, শোপিসটা বেশ সুন্দর দেখতে তো। এইটা নেই। আচ্ছা নাও। তারপর আরো কিছু কেনাকাটা করে মেলা থেকে একটু বাহিরে চলে আসলাম। বাহিরে বেরিয়ে এসে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি আর চারিদিকের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করছি। একটু সামনে এসে দেখলাম রাস্তার পাশে একজন শীতের পিঠা বিক্রি করছে। আমি লামিয়াকে বললাম, শীতের পিঠা খাবে? এখানে পিঠা কই পাবে? ওই যে সামনে তাকিয়ে দেখো। সত্যি তো, পিঠা বানিয়ে বিক্রি করছে। গ্রামে শীতের সময় পিঠা বানিয়ে বিক্রি করে। দুলাভাই চলেন, পিঠা খাবো। চলো। আমরা সকলে পিঠার দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। এক প্লেট করে মোট 4 প্লেট পিঠার অর্ডার দিলাম। পিঠাটা মুখে দিতেই অজানা এক সুখে হারিয়ে গেলাম। পিঠাগুলো খেতে বেশ মজা লাগছে। গ্রাম বাংলার পিঠা বলে কথা, এর সাথে অন্য কোনো খাবারের তুলনাই হয় না। মুখে দিতেই মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। লামিয়া একটা পিঠা আমার মুখের সামনে ধরে বলল, নাও হাঁ করো।
আমি হাঁ করতেই লামিয়া পিঠাটা আমার মুখের ভিতর দিল। আমি আপন মনে পিঠাটা খেয়ে দিচ্ছি। এদিকে লামিয়ার দিকে তাকিয়ে দেখলাম লামিয়া আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, লামিয়া চাচ্ছে আমি ওকে খাইয়ে দেই। আমি বললাম, এবার তুমি হাঁ করো। হ্যাঁ। মুখটা খুলতেই আমি পিঠাটা লামিয়ার মুখে দিলাম। পিঠাটা মুখে নিতেই লামিয়া আমার হাতে কামড় বসিয়ে দিল। আহ! কি হয়েছে দুলা ভাই? বিড়াল হাতে কামড় দিচ্ছে। কি? আমি বিড়াল? তবে রে। কথাটা বলেই লামিয়া আমাকে মারতে শুরু করলো। আমি লামিয়ার হাতটা টান দিয়ে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। লামিয়া আমার থেকে ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এদিকে সবার দৃষ্টি আমাদের দিকে, আর আমাদের দৃষ্টি একে অপরের দিকে। এই কি? ছাড়ো আমাকে। না, ছাড়বো না। সবাই দেখছে তো। দেখুন, আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি হয়েছে? আর বউয়ের অধিকার দেখানো লাগবে না, এবার চলো। আমরা সেখান থেকে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। তারপর গাড়িটা স্টার্ট করে মেলা থেকে বাড়িতে চলে আসলাম। বিকেলে রুমে বসে থেকে ভালো লাগছিল না, তাই একটু ছাদে চলে আসলাম। ছাদে এসে বসে আছি আর গ্রামের চারদিকের অপরূপ সৌন্দর্য দেখছি। আকাশটা আজ বেশ নীল হয়ে আছে, উত্তর দিক থেকে শীতল হাওয়া আসছে। সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। এমন সময় কেউ একজন আমার দুচোখ হাত দিয়ে আঁকড়ে ধরল। নিমিষেই চারদিক অন্ধকার হয়ে গেল। হাতের স্পর্শটা খুব চেনা লাগছে। আমার মনে হচ্ছে এটা লামিয়া ছাড়া অন্য কেউ না। বলো তো আমি কে? তুমি লামিয়া, তাই না? তুমি জানলে কিভাবে? কাউকে মন থেকে ভালোবাসলে তার সবকিছুই খুব চেনা লাগে। তাই বুঝি? লামিয়া বসে আছে আর আমি ওর কোলে মাথা রেখে শুয়ে রয়েছি। লামিয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি তা চেয়ে চেয়ে দেখছি। এমন সময় অন্য কারো কথায় পিছনে ফিরে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি নীলাকে দেখে উঠে বসলাম। তখন নীলা বলল, আপু, এখানে বসে কি করছো? তোমাদের গ্রামের চারপাশের পরিবেশটা দেখছিলাম। এভাবে কি সমস্ত গ্রাম দেখা যায়? আপনাদেরকে বরং অন্য একদিন সমস্ত গ্রাম ঘুরে দেখাবো, কেমন? আচ্ছা। আর হ্যাঁ, আপনাদেরকে নিচে ডাকছি। তুমি যাও, আমরা আসতেছি। নীলা ছাদ থেকে নিচে চলে গেল। দূরের ওই নীল আকাশটাও যেন লামিয়ার সৌন্দর্যের কাছে হার মানবে। জানি না কেন আমার লামিয়াকে এত ভালো লাগে। সারাক্ষণ ওর মায়াবী নেশে হারিয়ে যেতে ইচ্ছে করে। হয়তো একেই বলে ভালোবাসা। আমি লামিয়াকে বললাম, তোমার চোখ দুটো বন্ধ করো তো। কেন? আরে এত প্রশ্ন করো কেন? যা বললাম করো। আচ্ছা। লামিয়া ওর চোখ দুটো বন্ধ করলো। আমি পকেট থেকে লামিয়ার জন্য নিয়ে আসা ঝিনুকের নূপুর জোড়া বের করে লামিয়ার সামনে ধরে বললাম, এবার চোখটা খোলো। ওয়াও, এত সুন্দর নূপুর! কার জন্য? আমার জন্য বুঝি? হ্যাঁ, শুধু তোমার জন্য। তোমার পা দুটো দাও তো। কেন? এই নূপুর জোড়া আমি তোমার পায়ে পরিয়ে দেই। লামিয়া ওর পা দুটো আমার সামনে ধরলো। আমি আলতো করে নিজ হাতে নূপুরটা লামিয়াকে পরিয়ে দিলাম। নূপুরটা যেন লামিয়ার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। নীল শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, পায়ে ঝিনুকের নূপুর, সব মিলিয়ে বেশ লাগছে। কিন্তু লামিয়াকে দেখে এখন ডাবল ক্রাশ খেলাম। আরও কিছু সময় ছাদে কাটানোর পর নিচে চলে আসলাম। নিচে এসে দেখি অনেকজন একসাথে ড্রয়িং রুমে বসে আছে। দেখে মনে হচ্ছে হয়তো নীলাকে দেখতে এসেছে। আমরা সিঁড়ি বেয়ে নামতেই লামিয়া চাচা ডাক দিল, লামিয়া, জামাইকে নিয়ে এদিকে আয়। জি চাচু। এনারা সবাই নীলাকে দেখতে এসেছে, তুই নীলাকে একটু ভালো করে সাজিয়ে নিয়ে আয় তো। আচ্ছা চাচু। এটা হলো আমাদের বাড়ির বড় জামাই। জামাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি সকলের সাথে বসে আছি। এদিকে লামিয়া নীলাকে সাজিয়ে আনতে চলে গেল। বেশ কিছু সময় পর লামিয়া নীলাকে নিজ হাতে সাজিয়ে নিয়ে আসলো। লামিয়া নিজে সাজার পাশাপাশি অন্য কেউ অনেক সুন্দর করে সাজিয়ে দিতে পারে। দেখা দেখির পর্ব শেষ করে সামনে শুক্রবার বিয়ে ঠিক করা হলো। রাতে আমি বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে ওই দূর আকাশের চারটার দিকে তাকিয়ে আছি আর লামিয়াকে ধর্ষণ করার কথাগুলো ভাবছি। আমি যদি নেশা না করতাম তবে আজ লামিয়াকে ধর্ষিতা হয়ে বাঁচতে হতো না একজন ধর্ষকের স্ত্রী হয়ে। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের হলো ধর্ষিতা হয়ে জীবন ধারণ করা। আমার একটা বড় ভুলের জন্য আজ লামিয়াকে ধর্ষিতা হয়ে বাঁচতে হচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে কখন যে দু চোখের কোণা দিয়ে পানি চলে এসেছে বুঝতেই পারিনি। এমন সময় কারো কথায় বাস্তবে ফিরলাম। দরজার সামনে তাকিয়ে দেখি লামিয়া দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে কি করছো? তেমন কিছু না, দূর আকাশের ওই চাঁদটাকে দেখছিলাম। তোমার চোখে পানি কেন? এইদিকে অনেক সময় তাকিয়েছিলাম তো, তাই হয়তো চোখের কোণায় পানি চলে এসেছে।
আচ্ছা, তোমার রাতের তারা দেখতে কেমন লাগে? অনেক ভালো। আজকে সারা রাত আমরা বারান্দায় বসে তারা দেখতে দেখতে কাটাবো। তুমি দেখো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঠিক আছে, যাও, তোমাকে থাকতে হবে না। আমি তোমার কে যে তুমি আমার কথা শুনবে? কথাটা বলেই লামিয়া রাগী লুক নিয়ে অন্যদিকে ঘুরে রইল। ওর দুচোখ দেখে মনে হচ্ছে আর কিছু সময় পর দুচোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করবে। আমি একটু সামনের দিকে এগিয়ে ডান হাত দিয়ে লামিয়াকে আমার বুকের উপর রেখে বললাম, রাগ করছো? না, আমি কি কারোর সাথে রাগ করতে পারি? আমি তো তোমার সাথে মজা করলাম। আজ সারা রাত আমরা এখানে কাটাবো। সত্যি? আচ্ছা, আমি যদি মরে যাই তবে তুমি কি করবে? এই সব কথা ভুলেও মুখে আনবে না। লামিয়া আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি জানি যদি আমি এখন লামিয়ার সাথে থাকতে রাজি না হতাম তবে লামিয়া সারাটা রাত কান্না করত। লামিয়াকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। ভালোই লাগে ওর ওই দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো। ধীরে ধীরে ওর মায়ায় নিজেকে সম্পূর্ণ জড়িয়ে ফেলেছি। সারাটা জীবন ওর মায়ায় নিজেকে জড়িয়ে রাখতে চাই। কথাগুলো বলতে বলতে কখন যে লামিয়া ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে এসে খাটে শুইয়ে দিলাম। লামিয়াকে শুইয়ে রেখে ওর পাশে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লামিয়া রুমে নেই। কিছু সময় পর লামিয়া শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। লামিয়াকে দেখে আর লোভ সামলে রাখতে পারলাম না। লামিয়া আমার কাছে আসতেই ওকে টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিলাম। কি করছো? ছাড়ো, আমি এইমাত্র শাওয়ার নিয়ে আসলাম। এখন কিচ্ছু করো না প্লিজ। আমি লামিয়ার কোনো কথাই শুনছি না, শুধু আমার ঠোঁট দুটাকে লামিয়ার ঠোঁটের সামনে নিয়ে যাচ্ছি। আমার ঠোঁট লামিয়ার ঠোঁটের সামনে নিতেই ওর নিঃশ্বাস দ্বিগুণ বেড়ে গেল। লামিয়া আমাকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল। ইস, আর একটু হলেই লামিয়ার ঠোঁটের স্বাদ নিতে পারতাম। একটু সময়ের জন্য সুযোগটা মিস হয়ে গেল। বিকেলে আমি লামিয়াকে নিয়ে গ্রামের আঁকাবাঁকা পথ ধরে হাঁটছি আর গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করছি। দেখতে দেখতে অনেকটা পথ একসাথে চললাম। আরো কিছু পথ চলার পর লামিয়া বলল, আমাকে একটু কোলে তুলে নাও। লোকে কি ভাববে? কেউ কিছুই ভাববে না। নাও না প্লিজ। আমি পারবো না। যাও, নিতে হবে না। কথাটা বলেই লামিয়া দ্রুত হাঁটতে শুরু করলো। লামিয়ার সামনে আর আমি ওর পিছনে হাঁটতেছি। কিছু পথ চলার পর লামিয়া নিমিষেই মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। আমি লামিয়ার এমন অবস্থা দেখে থমকে দাঁড়ালাম। লামিয়া দ্রুত হাঁটতে শুরু করলো। লামিয়ার সামনে আর আমি ওর পিছনে হাঁটতেছি। কিছু পথ চলার পর লামিয়া নিমিষেই মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। আমি লামিয়ার এমন অবস্থা দেখে থমকে দাঁড়ালাম। দৌড়ে লামিয়ার কাছে চলে আসলাম। লামিয়ার এমন অবস্থা দেখে বুকের বাম পাশটা কেঁপে উঠল। আমি বললাম, লামিয়া, কি হয়েছে তোমার? ওঠো, এমন করে মাটিতে পড়ে গেলে কেন? তোমার কিছু হলে আমি বাঁচবো কি নিয়ে? লামিয়া, ওঠো। আমি লামিয়াকে কোলে তুলে নিয়ে দ্রুত বাড়িতে আসছি। এমন সময় লামিয়া আমাকে চোখ টিপ মারল। লামিয়া না অজ্ঞান হয়ে গিয়েছে, তবে আমাকে চোখ টিপ মারল কিভাবে? তার মানে ও আমার সাথে এত সময় মজা করছিল। একটা মুচকি হাসি দিয়ে লামিয়া বলল, কেমন দিলাম? ভয় পেয়েছো? এমন মজা করার কোনো মানে হয়? যত সব আজাইরা। কথাটা বলেই আমি লামিয়াকে ছেড়ে দিলাম। লামিয়াকে ছেড়ে দিতেই ও সোজা মাটিতে পড়ে গেল। আমি সেখান থেকে হাঁটতে শুরু করলাম। মাটিতে পড়েই লামিয়া বলল, ও মা গো, আমার কোমরটা মনে হয় ভেঙে গেল। আমি লামিয়ার কথায় কান্না দিয়ে হেঁটেই চলেছি। কিছু দূর যাওয়ার পর লামিয়া দৌড়ে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমি লামিয়াকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু লামিয়া ছাড়ছেই না, শুধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। লামিয়া, কি করছো? ছাড়ো, সবাই দেখছে তো। না, ছাড়বো না। আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি। কাকে? আমাকে যে পেতনিটা এখন জড়িয়ে ধরে আছে তাকে। কি? আমি পেতনি? তবে রে। আমাকে আর পাইকে। কথাটা বলেই দিছি একটা দৌড়। এক দৌড়ে বাড়িতে চলে এসেছি। লামিয়াও আমার পেছন পেছন দিছে দৌড়। আস্তে আস্তে সোজা রুমে চলে আসলাম। লামিয়া ওর নিজের উপর ব্যালেন্স রাখতে না পেরে সোজা আমার উপর এসে পড়লো, আর আমি পড়লাম খাটের উপর। আমি নিচে আর লামিয়া উপরে। আমি পাশে শুয়ে লামিয়াকে নিচে ফেললাম। এবার কই যাবা চান্দু? এই, ছাড়ো। ছাড়বো বলে তো ধরিনি। ছাড়ো বলছি। এখন সব সুদে আসলে পুষিয়ে নেব। না, ছাড়ো তো। আমি আমার ঠোঁট দুটা লামিয়ার ঠোঁটের সাথে লাগিয়ে দিলাম। ঠোঁট লাগিয়ে আলতো করে লামিয়ার কোমরে হাত রাখলাম।
কোমরে হাত রাখতেই লামিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। বাকিটুকু ইতিহাস। পরের দিন নীলাকে সাথে নিয়ে আমি, লামিয়া আর মেঘলা গ্রামটা ঘুরে দেখতে বের হয়েছি। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছি 4 জন। রাস্তার এক পাশ ধরে নীলা আর মেঘলা হাঁটছে, অন্য পাশ ধরে হাঁটছি আমি আর লামিয়া। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যমুনা নদীর তীরে এসে পৌঁছালাম। এখানে দিনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বেড়াতে আসে, যার ফলে এই এলাকাকে ঘিরে বিভিন্ন রকমের খাবারের দোকান বসেছে। আমি বললাম, ঝালমুড়ি খাবে? কই ঝালমুড়ি? ওই যে দূরে। চলো। আমরা সকলে ঝালমুড়ির দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। 20 টাকার 20 টাকার করে মোট 4 জায়গায় অর্ডার দিলাম। সেখান থেকে একটু দূরে এসে বাদাম কিনে নদীর তীরে এসে বসলাম। ওদেরকে নিয়ে নদীর তীরে বসে আছি আর নদীর বয়ে চলা দেখছি। নদী কত নিষ্ঠুর, এর মাঝে হাজারো মানুষের চাওয়া পাওয়া ভেঙে নিঃশেষ হয়ে যায়। সেখানে বসে বেশ কিছু সময় কাটানোর পর আমরা বাসায় চলে আসলাম। আজ শুক্রবার নীলার বিয়ে। নীলার বিয়ের জন্য বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। লামিয়ার বাবা মাও এই বিয়েতে এসেছে। সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে পড়েছে। বাড়ির চারদিকে লাইটের আলোতে ঝলমল করছে। আর কিছু সময় পর বর চলে আসবে। আমি লামিয়াকে নিয়ে বাহির থেকে ভেতরে আসছি। লামিয়ার পরনে লাল শাড়ি আর আমি সাদা একটা পাঞ্জাবি পরে আছি। আমার পাঞ্জাবি পরতে তেমন ভালো লাগে না, কিন্তু কি বা করব বলেন, বউ বলে কথা, তার কথা তো আর ফেলতে পারি না। পাঞ্জাবিটা পরেছি লামিয়ার কথায়। পরনে লাল শাড়ি, হাতে নীলচড়ি, পায়ে আলতা, ঠোঁটে লিপস্টিক, সব মিলিয়ে লামিয়াকে বেশ লাগছে। কিন্তু লামিয়া ওর বাম হাত দিয়ে আমার ডান হাত আঁকড়ে ধরে হাঁটছে। কিছু পথ চলার পর লামিয়া আমার হাতটা ছেড়ে দিল। হাতটা ছেড়ে দিতেই লামিয়া মাটিতে পড়ে যাচ্ছিল। আমি লামিয়ার হাতটা আঁকড়ে ধরলাম। হাতটা ধরতেই লামিয়া আমার বুকে ঢলে পড়ল। লামিয়া, কি হচ্ছে সব? সবাই দেখছে কিন্তু। এখন ওইসব ফাজলামি বাদ দাও। তুমি আমার কথা বুঝো না? লামিয়া ছাড়ো। কথাটা বলেই আমি লামিয়াকে আমার বুক থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। লামিয়াকে ছাড়িয়ে আমার পাঞ্জাবির দিকে তাকাতেই মাথা ঘুরে গেল। পাঞ্জাবিতে দেখলাম রক্ত লেগে আছে। রক্তের জন্য আমার সাদা পাঞ্জাবি সম্পূর্ণ লাল হয়ে আছে। সামনে তাকিয়ে দেখি লামিয়া মাটিতে পড়ে আছে। আমি লামিয়াকে জড়িয়ে ধরে উচ্চস্বরে লামিয়া বলে একটা চিৎকার দিলাম। আমার চিৎকারে সবকিছু নীরব হয়ে গেল। সবকিছু যেন নিমিষেই থমকে দাঁড়ালো। আমি, মেঘলা আর লামিয়ার বাবা মা সহ বাড়ির সকলে হাসপাতালের রুমের সামনে বসে আছি। ভেতরে ডাক্তার লামিয়ার চিকিৎসা করছে। লামিয়ার কোনো কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এদিকে আব্বু আম্মুকেও ফোন করে দিয়েছি, ওনারা কিছু সময়ের মাঝে চলে আসবে। একটু পর ডাক্তার সাহেব মন খারাপ করে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে ডাক্তার যা বলল তা শোনার মতো অবস্থায় আমি ছিলাম না। হাতে লামিয়ার চিকিৎসার ফাইল নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। তখন আমি বললাম, ডাক্তার, লামিয়ার কি হয়েছে? ওনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। রোগটা অনেক আগে থেকে ওনার সমস্ত শরীরকে গ্রাস করে নিয়েছে। এর জন্য জটিল একটা অপারেশন করতে হবে। অপারেশনটাতে রোগীর প্রাণ সংশয়েরও ঝুঁকি রয়েছে। যত টাকা লাগে আমি দেবো, তবুও প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। বলেই ডাক্তার সাহেব চলে গেল। আমি সেখান থেকে রুমের ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখলাম লামিয়া ডান দিকে ঘুরে শুয়ে রয়েছে। আমাকে দেখে লামিয়া উঠতেছিল। আমি লামিয়াকে শুইয়ে দিয়ে ওর ডান হাতটা আমার হাতের মাঝে রেখে ওর হাতটা শক্ত করে আঁকড়ে ধরলাম। ওর হাতটা ধরতে আমার দু চোখে পানি চলে আসলো। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ডাক্তার সাহেব কি বললো? কি হয়েছে আমার? তেমন কিছুই না, অতিরিক্ত চিন্তার কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। কোনো রকমে দু চোখের পানি মুছে কথাগুলো বললাম। এখন যদি লামিয়াকে সত্যি কথাটা বলি তবে ও নিজেকে ঠিক রাখতে পারবে না, কান্নায় ভেঙে পড়বে হয়তো, যার ফলে ওর রোগটা আরো বেড়ে যেতে পারে। কিছু সময় নীরব থাকার পর লামিয়া বলল, একজন মৃত্যু পথযাত্রীর কাছেও মিথ্যা কথা বলছো? আমি দরজার আড়াল থেকে সব শুনেছি। আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি আর বেশি দিন এই পৃথিবীতে থাকবো না। লামিয়া চুপ, আর কখনো এইসব কথা বলবে না। আমি তোমার কোনো কিছুই হতে দেব না। কথাটা বলেই আমি লামিয়াকে জড়িয়ে ধরলাম। লামিয়াকে জড়িয়ে ধরে একাধারে দু চোখের পানি ফেলছি। লামিয়াও আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। এমন সময় আব্বু আম্মু সহ সকলে রুমে চলে আসলো। তাদেরকে দেখে লজ্জায় লামিয়া আমাকে ছেড়ে দিল। তখন আব্বু বলল, লামিয়া এখন কেমন লাগছে? এখন একটু ভালো লাগতেছে। শাকিল, ডাক্তার এই ওষুধগুলো আনতে বলছিল, এখন গিয়ে একটু নিয়ে আসবি? আচ্ছা দিন। বাবার হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে বাহিরে চলে আসলাম। বাহিরে এসে সোজা হাসপাতালের ওষুধের দোকানের সামনে আসলাম। সেখানে এসে প্রেসক্রিপশনটা দেখিয়ে বললাম, এই ওষুধগুলো দেন তো। সরি স্যার, ওই ওষুধটা আমার কাছে নেই। তাহলে এইগুলো কোথায় পাবো? মোড়ের ওই দোকানটাতে পেয়ে যাবেন। ঠিক আছে। আমি সেখান থেকে মোড়ের দোকানে এসে ওষুধগুলো নিয়ে বাজার থেকে কিছু ফল নিয়ে লামিয়ার রুমে ঢুকলাম। রুমের ভিতর ঢুকে দেখি লামিয়া এখন ঘুমিয়ে আছে।
তাই আর ওর ঘুম না ভাঙিয়ে ওষুধগুলো রেখে চলে আসতেছি। এমন সময় লামিয়া আমার হাতটা ধরে টান দিল। আমি পিছনে ফিরে তাকাতেই লামিয়া বলল, কোথায় যাচ্ছ? কোথাও না তো। আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না প্লিজ। আচ্ছা, যাব না। আমি লামিয়ার পাশে বসলাম। বসে টেবিলে রাখা একটা ফল কাটলাম। ফলটা কেটে লামিয়াকে নিজ হাতে খাইয়ে দিলাম। ফলগুলো খাওয়ানোর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাইয়ে দিলাম। আমি লামিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর নীরবে দু চোখের অশ্রু ফেলেই চলেছি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি লামিয়া এখনো ঘুমিয়ে আছে আর আমি ওর বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে একটু দূরে তাকিয়ে দেখি বাড়ির সকলে আড়াআড়ি করে ঘুমিয়ে রয়েছে। একটু সময় পর সূর্য উঁকি দিয়ে উঠল। আমি বাইরে গিয়ে পাশের রেস্টুরেন্ট থেকে সকলের জন্য খাবার নিয়ে আসলাম। খাবার নিয়ে এসে দেখি সকলে ঘুম থেকে মাত্র উঠেছে, কিন্তু লামিয়া এখনো ঘুমিয়ে আছে। আমি খাবারের প্যাকেটগুলো রেখে লামিয়ার পাশে গিয়ে বসলাম। ওর পাশে গিয়ে কিছু সময় বসে থাকার পর লামিয়া ঘুম থেকে উঠে পড়ল। বিকেলে ডাক্তার সাহেব লামিয়ার রুমে আসলো। লামিয়ার রুমে এসে ডাক্তার বলল, রোগীর অবস্থা বর্তমানে অনেকটা পরিবর্তন হয়েছে, আপনারা এখন এনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। পরে আমরা অপারেশনের তারিখ আপনাদের জানিয়ে দেব, তখন আপনারা রোগীকে নিয়ে চলে আসবেন, কেমন? ঠিক আছে ডাক্তার। আমরা সকলে লামিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। আল্লাহ, লামিয়ার যদি কিছু একটা হয়ে যায় তবে আমি বাঁচবো কিভাবে? আমি তো একটা মুহূর্ত লামিয়াকে ছাড়া চলতে পারবো না। লামিয়া যদি সত্যি মারা যায় তবে? না, আমি এসব কি ভাবছি? লামিয়ার কিছুই হবে না, আমি ওর কিছুই হতে দেব না। হে আল্লাহ, তুমি প্লিজ আমার থেকে লামিয়াকে আলাদা করে দিও না। ওকে ছাড়া যে আমার জীবন একেবারেই অচল। বারান্দার গ্রিলে হাত দিয়ে ওইসব কথা ভাবছি আর নীরবে চোখের পানি ফেলেছি। এমন সময় কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলাম। কাঁধে হাত রাখতে আমি চমকে উঠলাম। পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। কিরে, তোর চোখে পানি কেন? কিছু না আব্বু, এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছি তাই হয়তো। তুই সবার চোখকে ফাঁকি দিতে পারলেও আমার চোখকে ফাঁকি দিতে পারবি না। চিন্তা করিস না, লামিয়ার কিছু হবে না, আমরা ওর কিছু হতেই দেব না। তাই যেন হয় আব্বু। কথাটা বলে আমি আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরিয়ে কান্না করে ফেললাম। আব্বু আমাকে জড়িয়ে ধরে নীরবে দু চোখের অশ্রু ফেলছে। এই মুহূর্তে লামিয়া রুমে চলে আসলো। লামিয়াকে দেখেই দু চোখের অশ্রু মুছে ফেললাম। আমাদের দিকে কিছু সময় তাকিয়ে থাকার পর লামিয়া বলল, আব্বু, আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন বৌমা? আজ আমি নিজের হাতে সব রান্না করেছি আপনাদের সবাইকে খাওয়াবো বলে। খাবো তো, আমার মায়ের হাতের রান্না বলে কথা। আজ আমি পেট পুড়ে খাবো। এই যে, তুমিও দাঁড়িয়ে থেকো না, খাবে, চলো। আমরা সকলে খাবার টেবিলে চলে আসলাম। লামিয়া আমাদের সকলের জন্য খাবার বেড়ে দিল। আমি খাবার নিয়ে টেবিলে বসে খাবারের প্লেটের ভিতর হাত রেখে আঙুল দিয়ে আওড়াচ্ছি আর একাধারে লামিয়ার দিকে তাকিয়ে আছি। আল্লাহ, তুমি এত নিষ্ঠুর কি করে হলে? ওর মতো এমন মায়াবিনী একটা মেয়েকে কেন এত কষ্ট দিচ্ছ? তুমি ওর রোগটা আমাকে দিলে না কেন? আমি তো একজন ধর্ষক। তোমার শাস্তি দেওয়ার হয়তো আমাকে দিতে, ওকে কেন এমন শাস্তি দিচ্ছ? তুমি ওকে সম্পূর্ণ সুস্থ করে দাও প্লিজ। লামিয়াকে আমার থেকে আলাদা করে দিও না। খাবারের প্লেট সামনে নিয়ে এইসব কথা ভাবছি। এমন সময় লামিয়ার কথায় বাস্তবে ফিরলাম। তুমি এমন করে কি ভাবছো? কই কিছু না তো। বেশি সময় খাবার সামনে নিয়ে বসে থাকতে হয় না, তাড়াতাড়ি খেয়ে নেও। খাচ্ছি। আমি কিছুটা খাবার খেয়ে হাত ধুয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বারান্দার গ্রিলে হাত দিয়ে ওই দূর আকাশে তারাটার দিকে তাকিয়ে আছি। হয়তো আর কয়েকটা দিন পর তারাগুলোর মাঝে লামিয়াকে খুঁজে বেড়াতে হবে, তারাগুলোর সাথে কথা বলে কাটাতে হবে হয়তো অজস্র রাত। বারান্দায় বসে আরো কিছু সময় কাটানোর পর রুমে এসে শুয়ে পড়লাম। তার কিছু সময় পর লামিয়া এসে আমার পাশে শুয়ে পড়লো। দুজনে নীরব হয়ে শুয়ে রয়েছি। কিছু সময় নীরব থাকার পর লামিয়া বলল, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে? আর বেশি দিন তো আমি এই পৃথিবীতে থাকবো না। এই কয়েকটা দিন আমি তোমার ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। তুমি দিবে না তোমার বুক ভরা ভালোবাসা? দেব। তোমার কিছুই হবে না, আমি তোমার কিছু হতেই দেব না। তুমি সারাটা জীবন এভাবেই আমার বুকের মাঝে থাকবে। আমি লামিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি লামিয়া এখনো ঘুমিয়ে আছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ কায়েম করতে চলে গেলাম। মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে বাসায় চলে আসলাম। বাসায়